আজ তুমি আসবে না? আসবো তো, একটু অপেক্ষা করো না, অফিসে আছি তো। আর আমার কি ইচ্ছে করে না তোমার কাছে আসতে? মিথ্যা কথা, তোমার একটু ইচ্ছে করে না আমার কাছে আসতে। আমি পুরনো হয়ে গেছি, তাই না? ধুর, কি যে বলো। তুমি ঠিক আগের মতোই আছো আমার কাছে, শুধু একটু বড় হয়েছো। বড় না হলেই ভালো হতো, পিচ্ছি থাকতেই তো বেশি ভালোবাসতে, এখন আর বাসো না। ওকে বাবা, আসছি আসছি। হুম। ফোন কেটে দিল তিথি। এগুলো শুধু আমার ভাবনায় ছিল, মনে করেছিলাম আগের দিনগুলো। এই তো কয়েকদিন আগেরই সম্পর্কটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন এখন সেটা অবহেলায় পরিণত হয়েছে। এতক্ষণ কী সব বললাম বুঝেনি তো? চলুন বিস্তারিত বলা যাক। হ্যাঁ, সেদিনের পর থেকে তিথি আর আমার ভালোবাসার দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তিথিও ভালোবাসত অনেক, আর আমি তো নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করতাম। যেটা চেয়েছি সেটাই পেয়ে গেছি। আমি চেয়েছিলাম আমার পিচ্চি বউয়ের ভালোবাসা। তিথি তখনও কেবল ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে উঠেছিল। তিথি বরাবরই আমার কাছে ওর অধিকার চাইছিল। পিচ্চি মেয়ে একটু বুঝে না যে এতে ওর পড়াশোনার ক্ষতি হবে, ওর স্বপ্ন পূরণে বাধা হবে। আমি তিথির পড়াশোনা আর স্বপ্নের ব্যাপারে ভেবে নিজেকে কন্ট্রোল করতাম। বারবার হারিয়ে যেতাম তিথির স্নিগ্ধতায়, ডুবে যেতাম তিথির মায়ের সাগরে। তখন কন্ট্রোল হারিয়ে ফেলতে চাইলেও হারিয়ে ফেলিনি, নিজেকে শক্ত করে রেখেছি। অনেক বছর কেটে গেল। তিথি তখন অনেক বড়, অনার্স দ্বিতীয় বর্ষে পড়তো। তখনই কোনো একদিন হেরে গিয়েছিলাম নিজের কন্ট্রোল ক্ষমতার কাছে। ছুঁয়ে দিয়েছিলাম তিথিকে। তিথি অধিক খুশিতে সেদিন আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! হ্যাঁ, সেদিন পেয়ে গেছিলাম আমার অধিকার, আমার পূর্ণ অধিকার। দিয়েছিলাম তিথিকেও তার অধিকার। তবে সাবধান ছিলাম তিথির কনভিন্সের ব্যাপারে। এখনই যদি অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ঘটে তাহলে তিথির পড়াশোনার ক্ষতি হবে। মেয়েটা যে অতিরিক্ত পড়াশোনা প্রিয় সেটা বলিনি আমি। প্রতিটা পরীক্ষার সময় তিথি আমাকে তার পাশে বসিয়ে রাখত। আমি বসে থেকে শুধু ওর পড়া দেখতাম। তিথি কখনো আমার কাঁধে মাথা রেখে পড়তো, কখনো হাত জড়িয়ে ধরে, আবার কখনো ঘুমিয়ে পড়তো। পড়া শেষ করে আমার বুকে শুয়ে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, তিথি পেরেছে, প্রতিটা পরীক্ষায় সাফল্য অর্জন করেছিল। তারপর তিথির পড়াশোনার ক্ষতি হবে ভেবে তিথিকে আমার কাছ থেকে আলাদা রাখার ব্যবস্থা করলাম। আমাদের একটা ফ্ল্যাট ছিল খালি, তিথির কলেজের পাশে ছিল। সেটাতেই তিথিকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম, না হয় যে ক্ষতি হয়ে যাবে তিথির পড়াশোনায়। সেদিন তুমি খুব পচা, খুব পচা, আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। বুঝেছি, আরেকটা বিয়ে করেছো, সেই বউয়ের সাথেই থাকবে বলে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ। কান্না করতে করতে বলল। আমি খানিকটা হেসে দিলাম, যদিও মনটা খুব খারাপ। আমার পিছিয়ে ওটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, যদিও খানিকটা দূর। আমি তিথির চোখের পানি মুছে দিলাম। পাগলি, এরকম কিছুই হবে না। তাহলে? আমি তো একটা পুরুষ, তাই না? তো আমাকে আটকে দিয়ে বলল তিথি। আমার কথাটা সম্পূর্ণ করতে দিবে তো? বলো। আমি তো একটা পুরুষ, বউকে কাছে পেলে শুধু রোমান্স করতে ইচ্ছে করে। আর এমনিতে তুমি যা কিউট, আমার তো সারাক্ষণ তোমার সাথে রোমান্স করতে ইচ্ছে করে। এরকম করলে তো তোমার পড়াশোনার ক্ষতি হবে, তাই না? না, হবে না। এতদিনই তো আমি তোমার কাছেই ছিলাম, কেন আমার ফলাফল ভালো হয়নি? আমার পড়াশোনার ক্ষতি হয়েছে কি? তিথি, সেটা না, তুমি বোঝার চেষ্টা করো। না, আমার আর বুঝতে হবে না। আমি জানি তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে চাও। আমি পুরনো হয়ে গেছি, তাই না? কাঁদতে কাঁদতে বলল তিথি। আমি তিথিকে টান মেরে বুকের সাথে চেপে ধরলাম আর কোমরে হাত রাখলাম। কান্না করো না প্লিজ, আমি কি তোমার কাছে আর যাবো না? কয়েকদিন পরেই তো তোমার কাছে যাব। আর তোমার পড়াশোনা শেষ হয়ে গেলে তো এমনিতেই তুমি পার্মানেন্টলি এখানে চলে আসবে। তিথি, কোনো কথা বলো না। তিথি, মন খারাপ করো না প্লিজ। তুমি না খুব লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী বউ। হয়েছে, আর পাম দিতে হবে না। আচ্ছা, তোমার ওই বান্ধবীকে বলেছো তো তোমার সাথে থাকতে? রাজি হবে না। এমনিতেই তো অমন একটা হোস্টেলে থাকে যেখানকার পরিবেশ খুব খারাপ, আর এখানে তো ভালো ফ্ল্যাটে থাকবে, আর সবচেয়ে বড় কথা ফ্রিতে। তোমার বেস্টি বলে কথা, মানা করে যায় কোথায়? ঘোড়ার ডিম। ঠিক করে এসে দিল তিথি। আমারও মন ভালো হয়ে গেল। তারপর থেকেই তিথি ওর বান্ধবীকে নিয়ে ফ্ল্যাটে উঠলো। আর এখন তিথি আমাকে তুমি করে সম্বোধন করে। প্রতিদিনই ফোনে কথা হতো। 2 দিন পর পরই দেখা করতে যেতাম তিথির সাথে। তিথি আমার জন্য অপেক্ষা করতো, শাড়ি পরে সাজুগুজু করে বসে থাকতো। কলিং টেপার সাথেই দরজা খুলে দিত, মনে হয় দরজার পাশেই থাকে। তিথির পড়াশোনা বেশ ভালোভাবে চলছিল। তিথি এখন ডাক্তারি পজিশনে পড়াশোনা করছে। তিথির স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, আর সেদিকে এগিয়ে যাচ্ছিল তিথি। কিন্তু ভাবিনি তিথির এগিয়ে যাওয়া হবে আমার জন্য অবহেলা। তিথি যোগাযোগ প্রায় কমিয়ে দিচ্ছিল, খুব কমই কথা হতো। ফোন কলে পড়াশোনার অজুহাত দেখাতো, আর সপ্তাহে 1 দিন দেখা করা ফিক্সড করেছিল।
কিন্তু আমি সপ্তাহে 2-3 দিনই যেতাম। পিচ্ছি বউটাকে না দেখে থাকাটা ভীষণ দায়। তিথি অতিরিক্ত ব্যস্ত হয়ে থাকতো পড়াশোনায়, খুব কম সময় দিত আমাকে। বাসায় গেলেও দেখতাম আগের মতো আর শাড়ি পরে না, সাজুগুজু করে না, কলিং বেল টিপার সাথে সাথে দরজা খুলে দেয় না, রান্না করে নিজের হাতে খাওয়ায় না, আমার হাত থেকে খাওয়ার জন্য আগের মতো আবদারও করে না। এবার বর্তমানে তিথিকে বারবার কল দিচ্ছি, তিথি বারবার কেটে দিচ্ছে, রিসিভটি করছে না। শেষে একবার রিসিভ করলো, আমি কিছু বলার আগে বলতে শুরু করলো, কি সমস্যা তোমার? সেই কখন থেকে কল করে যাচ্ছ? তোমাকে না বলেছি এই সময় আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাসে থাকি, তবুও ডিস্টার্ব করছো কেন? বিরক্তির রাগ মিশ্রিত কণ্ঠে বলল তিথি। আমার নাচেতে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি সচরাচর তিথির এই ব্যবহারে অভ্যস্ত নই, মেনে নিতে কষ্ট হচ্ছে খুব। মানলাম তোমার ক্লাস আছে, একটা মেসেজ করে বলে দিতে পারতে, ফোন ধরে নরম করে কথা বলতে পারতে। কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ বলছি তো, কেমন আছো? উফ, এটার জন্য কল করেছে? সকালে তো এটা জিজ্ঞেস করলে। শুধু জিজ্ঞেস করতে মন চাইলো। ভালো আছি। বিরক্তি নিয়েই বলল, ও ওকে, এখন রাখছি। বলার আগেই তিথি ফোনটা কেটে দিল। সত্যি আমার পিচি বউটা অনেক বড় হয়ে গেছে, সে সাথে পাল্টে হয়ে গেছে ওর কথাবার্তা, চাল চলন। ইস, এখনো ফোন করছে না কেন গাধাটা? মনে হয় কষ্ট পেয়েছে। খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। কাব্য বেশ পাল্টে গেছে। আগে কিছু বললে সেটাতে কষ্ট পেত না, বরং অভিমান করত, কিন্তু এখন কিছু বললেই কষ্ট পায়। ভাবতে ভাবতে মোবাইলটা হাতে নিয়ে কল করলো তিথি। তিথি ফোন করেছে, বেশ অবাক হলাম। একটু আগে তো বিরক্তি নিয়ে ফোন রেখে দিল। ফোন রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ বলো। কি বলবো? ফোন করলে যে? তোমার না গুরুত্বপূর্ণ ক্লাস আছে? এসব বাদ দাও, আগে বলো কল করেছিলে কেন? মানে? মানে একটু আগে কল করেছিলে কেন? কোনো দরকার? না এমনি। এমনি কল করার প্রয়োজন নেই। দরকার হলে কল করো, না হয় ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। রেগে বললো তিথি। টুট টুট করে ফোন কেটে দিল। সব মাথার উপর দিয়ে গেল আমার। খুব রাগ হচ্ছে। আগে তো কল করলে বলতো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল তাই কল করেছি, কিন্তু এখন দেখুন। বুঝি তো, সব বুঝি। আমাকে আগের মতো আর ভালোবাসা হয় না। মানছি কয়েকদিন ধরে অবহেলা করছি ওকে, তাই বলে এই অবহেলা এভাবে নিবে সে? আমাকে জড়িয়ে ধরে বলতেই তো পারে যে তুমি কিন্তু অবহেলা করছো আমাকে। আমি অবহেলা নয়, ভালোবাসা চাই তোমার। কিন্তু কাব্য এখন বলে না এগুলো। কি মনে হয় ওর বড় হয়ে গেছি আমি, তাই বলে আগের মতো ভালোবাসবে না? কিন্তু আমি তো আগের মতোই ভালোবাসা চাই, নতুন করে কোনো ভালোবাসা চাই না। সামিরা ঠিকই বলেছে, অবহেলা করলে তোর কাব্যর ভালোবাসা পেছন দিকে দরজা দিয়ে পালাবে। এখন তো দেখছি ঠিক তাই হচ্ছে। চেয়ারে হেলান দিয়ে বসে আছি। তিথি তিথি তিথি, সারাক্ষণ শুধু তিথি নিয়ে চলছে মনে হরতাল। ভাবলাম কি আর হলো কি। ভাবলাম তিথি যেহেতু ফোন করেছে সেহেতু নিশ্চয়ই বলবে সরি, আগে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। কিন্তু হলো তার উল্টো। তিথি রেগে মেগে কল কেটে দিল। এত আগে তো তিথি আমার উপর দেখাতো না, তাহলে কেন করছে এসব তিথি? হ্যাঁ বাবা, করেছি ওর উপর। আমার অধিকার আছে রাগ করার। আমি কি সাধে রাগ করি? বোকারাম একটা, বোঝে না যে কি চাই আমি। হ্যাঁ, ওকে বলেছিলাম সপ্তাহে একবার আমার সাথে দেখা করতে আসতে, কিন্তু সেটা রেগে বলেছিলাম। আমি রেগেছিলাম ওর উপর। আমার প্রতি এই ভালোবাসা ওর। এত যদি ভালোবাসতো তাহলে এত কান্নাকাটির পরও আমাকে আলাদা ফ্ল্যাটে থাকতে দিতে পারতো। আগে আমার পড়াশোনার বাহানা করে আমি কি কখনো খারাপ রেজাল্ট করেছি নাকি? কত করে চাইলাম ওর সাথে থাকতে, আর ও না আমাকে ওর থেকে দূরে থাকার জন্য পাঠিয়ে দিল। নিশ্চয়ই আর একটা বিয়ে করেছে। বেশ করেছি, সপ্তাহে একদিন আমার সাথে দেখা করতে বলছি। এখন তো মনে হচ্ছে বললাম না কেন, আর জীবনেও দেখা করবি না আমার সাথে। তিথি রেগে হাত মোচড়াচ্ছে। আগে তো রাগ করার পর সপ্তাহে 2-3 দিন দেখা করার জন্য আসতো, কিন্তু এখন ঠিক সপ্তাহে একদিন আসে। এতটা গুরুত্ব দিতে হবে আমার রাগের? না হয় বলে ফেলেছিলাম ভুল করে, আর ওকে না সেটাই পালন করছে। নিকুচি করে তোর ভালোবাসা। ঠোঁট ভেঙে কান্না করে দিলেই তিথি। কি রে তিথি, কাঁদছিস কেন? আমার যা মন চায় করব, তাতে তোর কি? রেগে গিয়ে বলল তিথি। আরে বাবা, আমি আবার কি করলাম? এত রেগে কথা বলছিস কেন? বেশ করেছি, যা আমার সামনে থেকে। আচ্ছা যাচ্ছি রে বাবা। কখন আবার ফেটে ফুটে যাবি? আবার দাঁড়িয়ে আছিস? সামিরা চলে গেল। এই মেয়েটার মাঝে মাঝে যে কি হয় আল্লাহ জানে। মনে মনে এসব বলল সামিরা। আচ্ছা
তিথির এই অবহেলার পিছনে কারণ কি? কি এমন দোষ করেছি আমি যার জন্য তিথি আমাকে এত অবহেলা করছে? স্যার, আসতে পারি? ও হ্যাঁ, আসুন। ম্যানেজার সাহেব রুমে ঢুকলেন। বাসায় যাবেন না? আনমনা হয়ে বললাম, রাত হয়ে গেছে তো। আচ্ছা, আপনি কি কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে আছেন? কিছুদিন ধরে আপনাকে টেন্স দেখাচ্ছে। না। ও আচ্ছা, আমি এখন যাই স্যার। ম্যানেজার ম্যাডাম চলে গেলেন। আমি একটা দীর্ঘ শ্বাস ফেললাম। অফিস থেকে বেরিয়ে পড়লাম শ্বশুর সাহেবের সাথে দেখা করতে। ওনাকে এত করে বলার পরে উনি এই চাকরিটা ছাড়েননি। উনি এই কেয়ারটেকারের চাকরিটাই করেন। কেমন আছো বাবা? ভালো। আপনি কেমন আছেন? ভালো বাবা। আচ্ছা, আমার তিথি মামুটা কেমন আছে? খুব ভালো। তুমি আমাকে শান্তি দিলে বাবা। তিথিকে তোমার হাতে তুলে দিতে পারে আমি নিজেকে একদম শ্রেষ্ঠ বাবা মনে করছি। এখন মরেও শান্তি পাবো। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ বাবা। আরে কি বলছেন আপনি? আপনি একটু চিন্তা করবেন না প্লিজ। আমার চিন্তা করার কি আছে? তুমি তো আছোই। আমি একটা হাসি দিলাম, গাড়িতে এসে বসলাম। তিথির অবহেলা আমাকে প্রচুর ডিপ্রেশনের মধ্যে ফেলে দিচ্ছে। কেন করছে এমনটা তিথি? কয়েকটা দিনের মধ্যে এত পরিবর্তন। আগের মতো আর পাগলামি করে না তিথি। মিস করি তিথির পাগলামিগুলো। বাসায় এসে পড়লাম। আম্মু কফি করে দিল। বারান্দায় বসে খেতে লাগলাম। এতটা একা নিজেকে কখনো মনে হয়নি। মোবাইল হাতে নিয়ে বসে আছি। তিথি কখনো কল করবে কি? আমার আশা করাটাই বৃথা। উফ, একটুও পড়তে পারছি না। বারবার মোবাইলের দিকে চোখ যাচ্ছে। কাপু কখন কল করবে? আজ বাসায়ও এলো না। অবশ্যই না আসারই কথা। আরো একদিন আছে। আজ 5 দিন হলো ওর আসার। 5 দিন আগে একবার এসেছিল কাব্য। আরো 2 দিন পর আসবে। একদিন আগে এলে কি সমস্যা? আমার এই একটা কথা এত গুরুত্ব? কিন্তু সেদিন তো আমি খুব কান্নাকাটি করে বলেছিলাম যে আমাকে ওর থেকে দূরে সরিয়ে না দেয়। সেদিনের কথার কোনো গুরুত্ব ছিল না ওর কাছে। এত ভেবে লাভ নেই। এমনিতেই অনেক পড়া, কিন্তু পড়তেই তো পারছি না। গাধাটা ফোন দিচ্ছে না কেন? একটুও ভালোবাসে না আমাকে। আগের মতো কাছে টেনে নেয় না। আর আমি কি করে বলি যে ভালোবাসো আমাকে? আর আমি মেয়ে হয়ে কি করে ওকে কাছে টেনে নেই? না, আর পারছি না থাকতে। কল করলাম তিথিকে। তিথি ফোন রিসিভ করলো। কিছুক্ষণ নীরবতা, আর তারপর, কি হলো, কথা বলছো না কেন? সরি, তোমার শটটা শোনার ইচ্ছে করছিল, তাই ফোন করলাম। তারপর কিছুক্ষণ নীরবতা। তো সরি বলার কি আছে? জানি ডিস্টার্ব হচ্ছে তুমি, তোমার পরে ডিস্টার্ব হচ্ছে, তাই সরি বললাম। হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছি আমি। কল রাখো এখন। রাগ করে ফোন কেটে দিল তিথি। খুব কান্না পাচ্ছে। এতটা চিনলো ও আমাকে। আমি ওর সাথে কথা বলতে ডিস্টার্ব হই, ওর কথা শুনে বিরক্ত হই। কাব্য, তুমি কেন বোঝো না? তোমার একটা কথা শোনার জন্য আমি প্রতিটা সেকেন্ড অপেক্ষা করি। আমার কি ইচ্ছে করে না তোমার সাথে কথা বলতে? জানতাম এমনটা করবে তুমি, তবুও কল করলাম বেহায়ের মতো। তোমার কথা শুনতে ইচ্ছে করে খুব, তাই তো কল করি। আর তুমি বরাবরের মতোই খারাপ ব্যবহার করো আমার সাথে। সারা রাত এক ফোঁটাও ঘুমালাম না। তিথির অবহেলা যে আমি সহ্য করতে পারছি না। তিথি কি করে পারলো এতটা পাল্টে যেতে? উফ, কি অসহ্য লাগছে। বিছানা থেকে উঠতে পারছি না। গায়ে খুব ব্যথা করছে। জ্বর টর এলো নাকি? রাতে অনেক সময় নিয়ে গোসল করেছিলাম, সেটারই প্রতিদান পাচ্ছি। আরে আরে, উঠছিস কেন? উঠতে গেলেই কথাটা বললো সামিরা। কেন, কলেজে যাব না নাকি? কি বলিস? জ্বরে তোর গা পড়ে যাচ্ছে আর তুই বলছিস কলেজে যাবি? হ্যাঁ রে, ক্লাস মিস করা যাবে না। মাফ কর বোন, তুই আমার এই একটা কথা শুনে আমাকে ধন্য কর। আজ প্লিজ কলেজে যাস না। কি আর করা, এত করে বললো, তারপরও কি করে যাই? তুই যাবি না? তোকে এই অবস্থায় রেখে আমি যাব? ইম্পসিবল। ও ভালো কথা, এখন শুয়ে পড়, আমি দেখছি কিছু করা যায় কিনা। সামিরা চলে গেল। তিথি মোবাইল হাতে নিল। কি ব্যাপার? কাব্য আজ একবারও কল করলো না। কাল তো আমাকে আঘাত দিয়ে ফোন কেটে দিল, অথচ আজ এখনো কল করেনি। ভালো তো, খুব ভালো। দিস না কল। তোর কলের জন্য কি ঠেকা পড়ছে আমার? ঘৃণা করি তোকে। চিৎকার করে বলল তিথি। সামিরা রান্নাঘর থেকে দৌড়ে রুমে এলো। কি রে, কি হলো তোর? যাই হোক, তোকে বলবো কেন? আরে তুই তুই যাবি এখান থেকে? তোর মাঝে মাঝে কি যে হয়। তুই আর 1 মিনিট এখানে থাকলে তোর ঘাড় মটকাতে একটু দেরি করব না আমি। রাগে ফুসতে ফুসতে বলল তিথি। সামিরা চলে গেল। তিথির রাগে দুঃখে প্রচন্ড কান্না পাচ্ছে। আবার কান্না মুছে নিল। কাচ্ছি কেন আমি?
একটুও কাঁদবি না তিথি। কার জন্য কাঁদছিস তুই? ওই বুইড়াটার জন্য? ওই গাধারামটার জন্য? তিথি নিজে নিজেকে বলল, বারবার চোখের পানি মুছতেছে, তবুও আবার জল গড়িয়ে পড়ছে চোখ থেকে। চোখের জল যেন থামছে না। কাঁদতে কাঁদতে তিথি জ্বর আরও বেড়ে গেল। সামিরা ডাক্তারকে ফোন করে আনলো। ডাক্তার তিথিকে চেক করে কিছু ওষুধ দিয়ে গেলেন। তিথি জ্বরের ঘরে আবল তাবল বকছে। এবার সামিরা ভাবলো, কাব্যকে ফোন করে কি তিথির অবস্থার কথা বলবো? না, যদি অফিসে থাকে। মোবাইল রেখে দিল, ফোন করলো না। আমি অফিসে বসে আছি, কিন্তু বসে থাকতে বিরক্তি এসে গেছে। ভালো লাগছে না কিছুই। তিথি একবারও কল করলো না। অবশ্য জানতাম কল করবে না, আর আমি কল করলে তো তিথির বিরক্তি সীমা থাকে না। তার চেয়ে বরং কল না করাই ভালো। আমি চাই না তিথি বিরক্ত হোক, কিন্তু একটা বড় কি কল করবে না? কখনো তো কান্নাকাটি আসেনি আমার, যতটা না এখন আসছে। তিথিকে আগের মতো হবে না, কখনো আগের মতো ভালোবাসবে না আমাকে। তিথি জ্বরের ঘরে কাব্য কাব্য করছে। কি করব বুঝতে পারছি না। মাথায় জলপট্টি দিলাম, খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম, জ্বর তো কমছেই না। সন্ধ্যা হয়ে আসছে, কি করব বুঝতে পারছি না। কাব্যকে একটা কল করে দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কল করলে যে, কোনো দরকার? আসলে ভাইয়া, সকাল থেকেই তিথির খুব জ্বর, আর জ্বরের ঘোরে বারবার আপনার নাম জপছে, কোনো কিছুতেই কমছে না। কি বলছো কি? সকাল থেকে জ্বর, আর তুমি এখন জানাচ্ছ আমাকে? আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো অফিসে থাকবেন, তাই আপনাকে বিরক্ত করা ঠিক হবে না। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বাসায় গিয়ে সোজা তিথি রুমে গেলাম। সামিরা তিথির মাথায় জল পড়তে দিচ্ছিল। তিথি চোখ বন্ধ করে আছে। ডাক্তার দেখেছো? ওষুধও তো খাওয়ালাম, কিন্তু কমছেই না। আমি তিথির শিউরে গিয়ে বসলাম। কপালে হাত দিয়ে দেখলাম অনেক জ্বর। জ্বরে গা পড়ে যাচ্ছে। আস্তে করে ঢাক দিলাম, তিথি তিথি। মাথায় হাত বুলিয়ে দিলাম। তিথি আস্তে আস্তে চোখ খুললো, পিট করে তাকালো আমার দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তুমি এসেছো? তিথি অতিরিক্ত বাচ্চার লাগছিল, বাচ্চাদের মতো কথা বলছিল। আমি তোমার উপর রেগে আছি। কেন? আজ একবারও কল করনি আমাকে, দেখতেও আসোনি। সরি, ভুল হয়ে গেছে। আমি তো অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই সময় পাইনি। তিথি মুখ ফুলিয়ে রইল। সরি বললাম তো, এবার একটু হাসো। তিথি একটু জোর করেই হাসলো। জ্বর বাঁধালে কি করে? নিশ্চয়ই রাতে গোসল করেছো অনেক সময় নিয়ে। কেন? আমি আবার কি করলাম? তোমার উপর রাগ করে। আমি তো তোমার বউ, তাই না? তুমি যে কোনো সময় কল করবে। তাহলে বললে কেন আমি বিরক্ত হচ্ছি? আমি কি তোমার কথা শুনলে বিরক্ত হই? তুমি জানো আমি তোমার কলের জন্য সারাক্ষণ অপেক্ষা করি। তিথি কেঁদে ফেললো। সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। কান্না করো না প্লিজ। আপনি আমাকে একটুও ভালোবাসেন না। ঠোঁট কামড়ে ধরে বলল তিথি। বাসি তো। তাহলে আমাকে আদর করেন না কেন? ভালোবাসেন না কেন? তুমি তো এখন অসুস্থ, আগে সুস্থ হও, তারপর আদর করবো বেশি করে, কেমন? না, আমাকে এখনই আদর করতে হবে। তিথি হাত বাড়িয়ে হালকা করে আমার কলার ধরে টান মারলো। আমি একটু ঝুঁকে গেলাম। তিথি একটা চুমু দিল আমার গালে। এখন ওঠো, কিছু খাবে? না, খাবো না। কেন? আমার ওইসব খাবার ভালো লাগে না, একটুও মিষ্টি না ওগুলো। খেতে হবে তো। না, খাবো না, ওগুলো ভালো লাগে না আমার। তাহলে কি খাবে? চুমু। চোখ বন্ধ অবস্থায় বলল। আমি একটু হেসে দিলাম। তিথি এখন আগে সে তিথি মনে হচ্ছে, ছোট্ট তিথি মনে হচ্ছে। আমার দিকে তাকালো তিথি, পিট করে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। কেন, আগে দেখোনি? দেখছিলাম, কিন্তু এখন বেশি অন্যরকম মনে হচ্ছে। আমি আচ্ছা হয়ে বসেছিলাম। তিথি একটু কষ্ট করে উঠে বসলো। আরে আরে উঠছো কেন? তিথিকে ধরে উঠালাম। তিথি আচ্ছা হয়ে বসলো, আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আচ্ছা, তোমার শরীরে এটা কিসের গ্রান? কি জানি, মনে হয় পারফিউমের। কেন? ওই গ্রানটা না খুব হট। মানে ওই গ্রানটা আমার খুব ভালো লাগে, খেয়ে ফেলতে ইচ্ছে করে। আর আমাকে? তোমাকে আরো বেশি ভালো লাগে, তোমাকেও আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে। তাহলে খাও। খাবো? তিথি বুক থেকে মাথা তুললো, শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। শার্টের সব বোতাম খুলে ফেলে শেষ। তিথি বুঝে হামলে পড়লো, চুমু দিতে লাগলো। মাঝে মাঝে নাক ডুবিয়েও দিল বুকে। এবার আমাকে খাও। আমার গলা জড়িয়ে ধরে বলল, মানে?
মানে আমাকে চুমু খাও। আমি তিথির কপালে একটা চুমু খেলাম। উফ, এখানে না, তাহলে? এটাই, ঠোঁটে। তুমি যখন আমার ঠোঁটে চুমু খাও না, আমার অনেক ভালো লাগে। তিথি আমার ঠোঁট ও ঠোঁটে ডুবিয়ে দিল। আমার মাথার পিছনে হাত রেখে চেপে ধরলো। আমি তিথির মাথার পিছনে চুলের উপর হাত রাখলাম। অনেকক্ষণ পর ছাড়লো তিথি, একটা মিষ্টি হাসি দিল। এবার তিথি বলল, জানো, তুমি আমার পাশে থাকলে মনে হয় যে আমি যেন একটু অসুস্থ নেই। তিথি আমার বুকে শুয়ে পড়লো, আমাকে জড়িয়ে ধরলো আষ্টে পৃষ্ঠে। আমি ভাবছি তিথি যেন সবসময় এমনই থাকে, বদলে যেন না যায়। আমাকে আরো একটু আদর করো না প্লিজ। আচ্ছা, করবো না। আগে তো একটু সুস্থ হও। না, আমি এক্ষুনি চাই। আচ্ছা, আগে খাবার খেয়ে ওষুধ খাও, তারপর। উঠিয়ে গেলেই তিথি পেছন থেকে শার্টের কলার ধরলো, টান মেরে বসে দিল। এবার আমার বুকে মাথা রাখলো। না, আমার এক্ষুনি চাই। তুমি এত খারাপ কেন? কেন বুঝো না তুমি আদর করলে আমি আর অসুস্থ থাকে না, সুস্থ হয়ে যাই? ঠোঁট কামড়ে কেঁদে দিল তিথি। আমি তিথির মাথায় হাত বুলিয়ে দিলাম। তিথি আমাকে জোর করে শুয়ে দিল আর আমার বুকে শুয়ে পড়লো। আমি বুঝি না, জ্বরে আক্রান্ত হওয়ার পরও এই মেয়ের শরীরে এত শক্তি আসে কোত্থেকে। আমার গালে একটা চুমু দিতে লাগলো। আমি আর পারলাম না, তিথিকে আবদ্ধ করে নিলাম। তিথি আমার মাথা আঁকড়ে ধরলো, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিথি, আরো ভালোবাসতে হবে। অনেক। এখন যদি তুমি খাবার না খাও তাহলে কিন্তু। প্লিজ এমন করো না। তাহলে আগে খাবার খেয়ে ওষুধ খাবে তো? খাবার খেয়ে ওষুধ খেলে ভালোবাসবে তো? আচ্ছা, খাবো। তিথিকে খাবার খেয়ে ওষুধ খাইয়ে দিলাম। এখন আদর করো। চোখ বন্ধ করে বসে রইল বিছানায়। আমি তিথির কপালে একটা চুমু দিলাম। আগে শুয়ে পড়ো, এখন ঘুমাতে হবে তোমাকে। না, ঘুমাবো না, আমাকে আগে আদর করো। করবো তো, আগে ঘুমাও। আমি তোমার বুকে ঘুমাবো। ভাগলি। তিথি আমায় বুঝে শুয়ে পড়লো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ করে সামিরা রুমে ঢুকলো। তিথির জ্বর। বলে হা করে তাকিয়ে রইল, মুখ ঘুরিয়ে নিল। সরি, আমি আসলে বুঝতে পারিনি রোমান্স করছিলে তোমরা। আমি তিথিকে সরাতে চাইলে তিথি ও করে আর শক্ত করে জড়িয়ে ধরলো। না, আসলে হয়েছে কি তিথি। না, বুঝতে পেরেছি। তিথির জ্বর এখন কেমন আছে? একটু কমেছে মনে হয়। ও, তাহলে আমি যাই। রুম ত্যাগ করলো সামিরা। তিথি ঘুমোচ্ছে বেঘুরে। আমি মাথায় হাত বলে দিতে দিতে বললাম, তিথি, তুমি না কি চাইলে, দেব? ঘুমের মধ্যে বলে উঠলো। আমি এসে দিলাম। ভাগলি, ঘুমের মধ্যেও ভালোবাসা চাই তার। রাতে কখন ঘুমিয়েছিলাম মনে নেই। ঘুম ভেঙে গেল, বুকের মধ্যে তিথি শুয়ে আছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। কপালে হাত দিয়ে দেখলাম জ্বর তেমন নেই, মনে হয় কমে গেছে। তিথিকে সরিয়ে উঠতে চাইলাম, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। 9টা বেজে গেছে, অফিস যেতে হবে, গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। কিন্তু তিথিকে তো সরাতেই পারছি না। সরাতে চাইলে আরো জোরে জোরে ধরে। শেষে কোনো রকম ছাড়িয়ে মাথা নিচে বালিশ দিয়ে ঠিকঠাক করে শুয়ে দিলাম। ফ্রেশ হয়ে তিথির কপালে একটু চুমু দিয়ে বেরিয়ে পড়লাম। এই কি, আপনি কোথায় যাচ্ছেন? অফিসে। ও, কিছু খেয়ে যান। কফি? না, অফিসে গিয়ে খেয়ে নেব। না, সেটা কি করে হয়? আপনি বরং 2 মিনিট বসুন, আমি কফি নিয়ে আসছি। কফি খেয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আমু কল করেছিল, রাতে ফেরে নিয়ে, তাই বোধ হয়। আমাকে কল করে তিথি জ্বরের কথা বললাম। তিথি ঘুমতে কোটে বিছানার মাঝখানটায় জিম মেরে বসে আছে। আচ্ছা, ওর শরীরের স্মেলটা আমার নাকে আসছে কেন? কাব্য তো এখানে নেই তাহলে। সামিরা, সামিরা। হ্যাঁ বল, তোর ঘুম ভাঙলো? জ্বর কমেছে নাকি? আচ্ছা, ও কি এখানে এসেছিল? মানে, ওটাকে? আরে কাব্যর কথা বলছি, এখানে এসেছিল। হ্যাঁ, এসেছিল তো। কেন, তোর মনে নেই? না তো। আহা, কি রোমান্টিক সিন। পুলকিত হয়ে বলল সামিরা। মানে, এই এই কি বলছিস তুই এসব? মানে, দেখলাম তুই কাব্য ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলি, কাব্য ভাইয়ার বুকে শুয়েছিলি, আর রোমান্স ওগুলোর কথা নাই বললাম। মানে, এই তুই কি কি দেখেছিস? অনেক কিছু। ইস, ওনার মতো আমারও যদি একটা বর থাকতো। কত রোমান্টিক, কত কেয়ার করে তোকে। কাল সন্ধ্যার সময় এসেছিল, সারা রাত তোর পাশে থেকে জলপট্টি দিয়েছিল কপালে, নিজের হাতে খাইয়ে দিল। জ্বর কি এমনি এমনি কমে গেছে নাকি? কি আর না ছাই। মুখ ফুলিয়ে বলল তিথি। আচ্ছা, আমার জ্বরের কথা জানলো কি করে ও? আমি বলেছি। কেন, তুই ওকে বলতে গেলি কেন?
মানে তোর কি জ্বরটাই না ছিল? জ্বরে গা পুড়ে যাচ্ছিল, তাই কোনো উপায়ন্তর না পেয়ে ওনাকে কল করে বললাম তোর কথা। পুড়ে গেলে পুড়ে যেত। কাল সারা দিন একটা কলও করেনি আমাকে। কি ভাবে ও নিজেকে? আচ্ছা, এখন কোথায় আছে কুত্তাটা? অফিসে গেছে। জাহান্নামে যাক, আমার কি তাতে? রাগে গজগজ করতে লাগলো তিথি। মোবাইল হাতে নিয়ে দেখলো বেলা অনেক হয়ে গেছে। আজও কলেজ মিস হয়ে গেল। ধ্যাত্তেরি! আর গাধাটা এখনো ফোন করেনি কেন? এই ওর ভালোবাসা? আমি অসুস্থ দেখে গেল, অফিসে গিয়ে একবারও কল করে জেনে নিল না আমি কি করছি না করছি। যত সব আদিক্ষেতা। বুড়োটাকে না মাঝে মাঝে চুমু দিতে দিতে মেরে ফেলতে ইচ্ছে করে। দূর, কি সব বলছি! চুমু দিয়ে আবার মেরে ফেলা যায় নাকি? অপেক্ষা করতে করতে আর পারছে না তিথি। ফোন করলো। বেশ কিছুক্ষণ পর ফোন রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি তিথি। ও ও তুমি কেমন আছো দিদি? আমি রিয়া, চিনতে পেরেছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, কাব্য কোথায়? কাব্য তো মিটিংয়ে। মিটিং শেষ হলে আমি বলে দিব। তুমি কল করেছিলে। ফোন রেখে মোবাইল বিছানায় ছুঁড়ে মারলো। বিছানায় বসে জোরে জোরে পা নাচাতে লাগলো। মিটিং করা হচ্ছে, বের করছি তোমার মিটিং। রাগে গজগজ করতে করতে বলল তিথি। আমি মিটিং শেষে রুমে এসে বসলাম। রিয়া জানালো তিথি কল করেছিল। মোবাইল হাতে নিয়ে কল ব্যাক করলাম। বেশ কিছুক্ষণ পর রিসিভ করলো। হ্যালো তিথি। ও পাশে নীরবতা, কিছুই শুনতে পেলাম না। তিথি, আমার কথা শুনতে পারছো? দাঁতে দাঁত চেপে বলল তিথি। ও, কি করছো? তোমার জ্বর কমেছে? কল করেছিলে? তোমার কি হয়েছে বলো তো? কখন থেকে হুম 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 করছো? অনেক কিছু হয়েছে। আমার না এই মুহূর্তে তোর মাথাটা চিবিয়ে খেতে ইচ্ছে করছে। তাই তুই এক্ষুনি অফিস থেকে বেরোবি, গাড়ি চড়ে সোজা বাসায় আসবি, বুঝলি? তিথি কি আবল তাবল বকছো? নিশ্চয়ই তোমার জ্বরের করে এখনো রয়ে গেছে। বাল! রেগে কে বললো তিথি। আরে এটা কিরকম ভাষা তিথি? এরকম করে কেউ বলে? আমি না তোমার স্বামী? এবার অবাক হয়ে বললাম তিথিকে। তোকে যা করতে বলেছি তুই তাই তাই করবি। তুই এক্ষুনি আমার বাসায় আসবি, না হয় তোর সাথে ব্রেকআপ। মানে স্বামী স্ত্রী আবার ব্রেকআপ হয় নাকি? হয়, সেটা জেনে নে তুই। আর 10 মিনিটের মধ্যে যদি তুই না আসতে পারিস তাহলে তোর সাথে 3 ব্রেকআপ 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 ব্রেকআপ। ফোন কেটে দিল তিথি। সব মাথার উপর দিয়ে গেল। কি বললো এসব তিথি? মনে হয় জ্বরের ঘরে এসব বলছে, কিন্তু জ্বরের ঘরে তো এরকম বলার কথা না। জ্বর হলেও তিথি ভালোভাবেই কথা বলে, শুধু একটু বাচ্চা হয়ে যায়। কিন্তু একটু আগে এটা কি বললো? বাবা, 10 মিনিট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। বাবা, 10 মিনিট তো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। না হয় কি হবে আল্লাহ জানে। গাড়ি স্টার্ট করে সোজা বাসায় গেলাম। কলিং বেল টিপার কিছুক্ষণ পরে দরজা খুলো সামিরা। কিছু বলতে চাইছিল, আমি কিছু বলার সময় না দিয়ে সোজা তিথি রুমে গেলাম। গিয়ে হাঁপাতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা হতে 2-1 মিনিট। তিথির দিকে তাকিয়ে হাসি দিয়ে বললাম, 10 মিনিটের মধ্যেই এসছি। তিথি এসে সোজা আক্রমণ করলো আমার মাথার উপর। চুল ধরে টানতে লাগলো, মাথা ঝাঁকাতে লাগলো। আরে এটা করছো কি তিথি? কি হয়েছে তোমার? তুই একটা খারাপ লুচ্চা খবিস বলে মারতে লাগলো আমাকে। মানে কি করলাম আমি? আর একটাও কথা বলেছিস না, তোকে আমি খুন করে ফেলবো। রাগে গড় গড় করতে করতে বলল তিথি। আমি চুপচাপ বসে রইলাম। কি ভাবিস তুই নিজেকে? ওভার স্মার্ট। তুই তো একটা গাধারাম, জানিস? সারাদিন ধরে তোর কলের অপেক্ষা করছি, আর তুই মিটিং করা হচ্ছে তাই না? মিটিং? তোকে তো আমি। আমার দিকে এগিয়ে এলো। বুঝতে পারলাম তিথি অতিরিক্ত রেগে আছে। আমার কাছে আসতে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। ঠোঁটে আস্তে করে চুমু খেলাম। ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি। আচ্ছা আচ্ছা, সরি সোনা। না, ছাড়। এখন ভালোবাসা দেখানো হচ্ছে তাই না? ছাড় বলছি। কেঁদে দিল তিথি। আমি জড়িয়ে দিলাম তিথিকে। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো, এমনিতেই তোমার জ্বর, তাই আর ফোন করে ঘুম থেকে জাগানো ঠিক হবে না, তাই ফোন করিনি। রাগ করো না প্লিজ লক্ষ্মীটি। বুঝি তো, সব বুঝি। একটুও ভালোবাসো না আমাকে। কান্না করতে করতেই বলল। আমি তিথির চোখের পানি মুছে দিলাম। প্লিজ কেঁদো না, এই যে কান ধরলাম, আর ভুল হবে না। কাল কল করলে না কেন? তোমার পড়া ডিস্টার্ব হবে, আর তুমি তো বিরক্ত হয়ে যাও আমার ফোনে। তোর মাথা। আরে
আবার কি হলো? তুমি কেন বোঝো না? আমি কি তোমার ফোনে বিরক্ত হই? আমার তো সারাক্ষণ ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, সবসময় অপেক্ষায় থাকি তুমি কল করবে। ওকে, আমি ভুল করে ফেলেছি, এমন ভুল আর হবে না। সত্যি তো? হুম। আচ্ছা, ওই মেয়েটার সাথে তোমার এত গায়ে পড়া ভাব কেন? তোমার ফোন ওই মেয়েটার কাছে থাকবে কেন? রুকুচকে বলল, আরে আমার পিএ, ও আর ফ্রেন্ডও। আমি মিটিংয়ে গেলে ওর কাছেই ফোন রেখে যাই। মিটিংয়ে তো ফোন নেওয়া যায় না, তাই বুঝেছো? এখন শোনো, আজ তুমি সারাক্ষণ এখানেই আমার সাথে থাকবে, বুঝলে? আর অফিস? আমার থেকে তোমার অফিস বড়? ওকে ওকে, যাচ্ছি না। এ তো দেখি রেগে পুরো ফায়ার। এত রাগ, কথায় কথায় রেগে যায়। তিথির কপালে হাত বুলিয়ে দেখলাম জ্বর কমে গেছে। আচ্ছা, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমার জন্য কিছু রাঁধি? না, তুমি অসুস্থ, তোমার আধা লাগবো না। আমি এখন পুরো সুস্থ, তাই তোমার কথা আমি শুনছি না। আমি তোমার প্রিয় বিরিয়ানি রেডি করছি, ওকে? আরে তুমি তো। তিথি কোনো কথা না শুনে রান্না করে চলে গেল। ওই পিচ্ছিকে নিয়ে আর পারা যায় না। ফেভারিট বিরিয়ানি দিয়ে জম্পেস্ট একটা খাওয়া দিলাম। তিথিকে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালাম। যদিও তিথি খেতে চাইছিল না। রাতে তিথি পড়ছে, আমি ওর পাশে বসে আছি। আমি তিথিকে জড়িয়ে ধরলাম। তিথি হুম। পড়ার দিকে মনোযোগ দিয়েই বলল, আচ্ছা, তুমি একদিন বলেছিলে না তোমার একটা বাবু চাই? হুম। তাহলে এখন সেটার ব্যবস্থা করে ফেলি। হুম। কি হু হু করছো? আমার দিকে তাকাও। তিথির মুখ আমার দিকে করলাম। উফ, ডিস্টার্ব করো না তো, পড়ছি তো। আগে আমার কথা শোনো। তোমার একটা বাবু চাই বলেছিলে না? এখন আমার ইচ্ছে করছে একটা বাবু আমাদের হবে। হাসি মুখে বললাম আমি। তিথি বুড়ুকুসকে বলল, তুমি কি বলতে চাইছো? আমি তো বলতে চাইছি, এখন তো তুমি অনেকটা বড় হয়ে গেছো। একটা মা হওয়ার জন্য যা প্রয়োজন তোমার মধ্যে তা গড়ে উঠেছে। আই মিন, তুমি এখন মা হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্ট। তাই। অসম্ভব। তিথি চোখ বড় বড় করে বলল। আমার মুখ মলিন হয়ে গেল। মানে? মানে আমি এখন বাবু নিতে চাই না। আমি পড়াশোনা করছি এখনো, আমি আমার ক্যারিয়ার গড়তে চাই। তিথি, এতে তো তোমার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না। আমরা জাস্ট প্ল্যানিং করছি। আহা, বিরক্ত করো না তো, দেখছো তো পড়ছি, তারপরও বিরক্ত করছো। বিরক্তি নিয়ে বলল তিথি। আমি তিথির দিকে তাকিয়ে রইলাম, বুঝতে পারছি না কি বলবো। তিথি এমন করছে কেন? একটু আগেই তো সব স্বাভাবিক ছিল, তাহলে এখন কি হয়ে গেল তিথির? তিথির কোনো দিকে মনোযোগ নেই, পড়া করছে মন দিয়ে। সত্যি আমার বিরক্ত করাটাই বোধ হয় ঠিক হয়নি। বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম। বুকের বাঁ পাশটায় কেমন জানি চিনচিন করে ব্যথা হচ্ছে। সব কিছু তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ করে সবটা এভাবে আগোছাল হয়ে গেল কেন? তিথি বলল, উফ, এত পড়া, পড়তে পড়তে পাগল হয়ে যাবো দেখছি। আমার বোধহয় সংসার করাই হবে না, আর বাচ্চা কাচ্চাও পালন করা হবে না। ভাবতে ভাবতে তিথির মনে পড়লো আমার কথা। একটু আগে কি বলেছিল কাব্য? ইয়েস, বাবুর কথা বলেছিল, কিন্তু আমি কি বললাম? দূর, মনেই পড়ছে না। এত পড়াশোনা, এসব মনে রাখা যায় নাকি? হ্যাঁ, এই তো মনে পড়েছে। কাব্য আমাকে বাবু কনসিভ করার কথা বললে আমি কাব্যের সাথে খারাপ ব্যবহার করেছি। দূর, কি করলাম এটা? আমি নিজেই তো একদিন কাব্যের কাছে বাবু চাইছিলাম। তাহলে? বিছানার দিকে তাকিয়ে দেখলো আমি বিছানায় নেই। ও কিছুকে মেরে বারান্দার দিকে তাকিয়ে দেখলো আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। খুব খারাপ লাগলো তিথির। আমি যে কষ্ট পেয়েছি। কিন্তু তিথি উঠে বারান্দার দিকে এগিয়ে গেল। তুমি এখানে দাঁড়িয়ে আছো যে, ঘুমাবে না? তিথির কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালাম। ও হ্যাঁ বলে দিদিকে পাশ কাটিয়ে রুমে ঢুকলাম। তিথি কিছু বলতে চাইছিল, পারল না। মন খারাপ করে তাকালো আমার দিকে। তোমার পরে শেষ হলে শুয়ে পড়ো বলে আমি শুয়ে পড়লাম এদিকে। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আমার বাবুটা কষ্ট পেয়েছে, কিন্তু আমি বা কি করব? এত পড়াশোনা, মাঝে মাঝে কি যে করি নিজেই বুঝি না। ধ্যাৎ, কষ্ট দিয়ে ফেললাম নিজের অজান্তে। যেহেতু কষ্ট আমি দিয়েছি, সেহেতু কষ্টটা আমাকেই ভোলাতে হবে। খাটে উঠলাম। সাহেব অন্যদিকে তাকিয়ে শুয়ে আছেন চোখ বন্ধ করে। বেশ বুঝতে পারছি উনি ঘুমোননি। আমি ভাবছি কি, একটা বাবু কেন নিব, টুইন বেবি নি বলে মুচকে আসলো তিথি। আমি তিথির কথা শুনে বড় সড় শক খেলাম, কিন্তু চোখ খুললাম না। ঘুমিয়ে আছি এমন ভাব করলাম। আচ্ছা, এখন ঘুমের অ্যাক্টিং করা হচ্ছে, দেখাচ্ছি মজা। কাছে ঘেঁষে শুয়ে পড়লাম, আলতো করে জড়িয়ে ধরলাম, নিঃশ্বাস ঘাড়ে ফেলতে লাগলাম। আমি জানি তুমি ঘুমোওনি এখনো, প্লিজ তাকাও না আমার দিকে। আমি কোনো কথা বললাম না। কাঁদো কাঁদো স্বরে বলল তিথি। আমি বুঝতে পারছি তিথি এখন কেঁদে ফেলবে, তাই মুখ ঘুরে তাকালাম। তিথি আমার উপর ভর দিয়ে
আমার উপর দিয়ে আমার সামনে চলে আসলো, জড়িয়ে ধরে বলল, সরি। আমি না জানার ভান করেই বললাম, কেন? আহা, বুঝে না আমার বাবুটা। বলে নাক টিপে ধরল। সত্যি বুঝতে পারছো না আমি কেন তোমাকে সরি বলেছি? এবার কাঁদো কাঁদো স্বরে বলল, না তো। আমি সত্যিই দুঃখিত, আমি না জেনেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দাও। আমি কোনো কথা বললাম না। তিথি আমাকে জড়িয়ে ধরলো আর আমার বুকে মাথা রাখলো। প্লিজ ক্ষমা করে দাও। কি জন্য ক্ষমা চাচ্ছ সেটা তো বলো। আমি সত্যিই বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। তুমি এতটা কষ্ট পাবে জানলে তখন বেবি কনসিভ করার কথাই তোমার সাথে খারাপ ব্যবহার করতাম না। তুমি না চাইলে নাই? মানে তুমি কনভিন্স করতে না চাইলে কনভিন্স করবে না। আমিও কোনো জবরদস্তি করবো না তোমার সাথে। অন্যদিকে তাকিয়ে বললাম কথাটা। তিথি এবার জোরে জোরে কেঁদে দিল। প্লিজ এভাবে বলো না। আমি কোনো কথা বললাম না। সত্যিই যদি আমি মারা যাই তাহলে তোমার কি হবে? কান্না করতে করতে হঠাৎ করে কথাটা বলল তিথি। আমি ব্যবচাকে খেয়ে তাকালাম তিথির দিকে। কিসব বাজে বাজে বকছো? আমি তখন তোমাকে কনসিভ করতে মানা করেছিলাম কেন জানো? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম তিথির দিকে। কেন? অনেকে তো বেবি হওয়ার সময় মারা যায়, আমিও যদি আমার বেবি হওয়ার সময় মারা যাই তখন? ফোপাতে ফোপাতে বলল। তিথির কথায় যেন আমার বুকটা কেঁপে উঠল। আমি জড়িয়ে ধরে তিথিকে, চুপ, একদম মেরে ফেলবো বললাম। বাচ্চা কনসিভ করতে সব সময় স্বামীরাই বউকে মানা করে বউ মারা যাওয়ার ভয়ে, কিন্তু আমি মানা করেছি কেন জানো? কারণ যদি আমার কিছু হয়ে যায় তখন তোমার কি হবে? তোমাকে দেখবে কে? আমার মৃত্যুর প্রথম কয়েক মাস তো তুমি কষ্ট পাবেই, আর তোমার কষ্ট হওয়া দেখে আমিও কষ্ট পাবো। আর তোমার কষ্টের সময় আমি তোমার পাশে থাকলাম না, তাহলে আমার কিসের ভালোবাসা? আমি তোমার বউই বা কেন? এতটাই ভয় পাই আমি। তিথি কাঁদতে কাঁদতে বললো কথাগুলো, গলা ধরে আসছিল কথাগুলো বলতে গিয়ে। আমিও কান্না করে দিলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম তিথিকে। সত্যি এগুলো আমার ভাবার কথা ছিল, আর ভাবছে তিথি। তিথি কাঁদতে কাঁদতে আমার বুক ভাসিয়ে দিচ্ছে। আমার বউটা এত বড় হয়ে গেছে, আমি তো টেরই পেলাম না। তোমার বউ এখন অনেক বড় হয়ে গেছে বুঝলে, কয়েকদিন পর তো বুড়ি হয়ে যাব। কান্নার মধ্যে হেসে দিল। দৃশ্যটা অপরূপ। আমি তাকিয়ে রইলাম অপলক। সত্যি অনেক বড় হয়ে গেছে আমার পিচ্ছি বউটা। অনেকক্ষণ বুকে শুয়ে রইল তিথি। তিথি নিশ্চুপ হয়ে আছে। আমি তিথির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তিথি, এখনো জেগে আছো? ঘুমাবে না? ঘুমোলে তো আমার বুড়ো বরের আদর অনুভব করতে পারবো না। পাগলি একটা। আপনিও কি পাগল? যাক, আমার বরটা এখন আর কষ্ট পাবে না। কি যে করি না মাঝে মাঝে। এসব বলে দিয়েছি কাব্যকে। এখন তো পড়লাম ঝামেলায়। এখন তো কাব্য আমার বাবুই নিতে দিবে না, আমিও না, কিচ্ছু মুখে আটকায় না। ধ্যাৎ। আচ্ছা এখন আমাকে আদর করুন। মুখ তুলে বলল তিথি। এই মেয়েটার কাণ্ড কারখানা মাঝে মাঝে অবাকি হই। হঠাৎ করে আদর চাই তার। পাগলি একটু আগেই কত ইমোশনাল কথাই না বললো, সেগুলো হজম করে নিতে কষ্ট হচ্ছে। আর উনি এখন কি হলো? কি আদর করছে না কেন? মাথা উঁচু করে আমাকে একটা চুমু খেলো। যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও? কাব্য চোখ রাঙিয়ে বলল তিথি। আরে বাবা, আমি তো সিরিয়াসলি বললাম। জানি না ওসব, হলে হব, কিন্তু আমি হতে দেব না। কাব্য এখন মাইট দেব কিন্তু। আহা, আমার পিচ্ছি বউ আমাকে মার দেবে? দাও। লাগবে তোমার আদর, আমি নিজেই পারি। বলে আমাকে ঠেলে চিৎ করে শুয়ে দিল। আমার বুকে ওপর উঠে বসলো। এই তুমি আমাকে ঘোড়া পাইছো যখন তখন বুকে উঠে পড়ো? হ্যাঁ পাইছি। আর ঘোড়ার বুকে উঠে না মানুষ, পিঠে উঠে। বলে আমার ঠোঁটে ঠোঁট গুজে দিল তিথি। আমি হারিয়ে গেলাম তিথিতে। হোক না আজ রাত তিথিময়। আলতো পর সেঁকে দিলাম তিথির চুলে। তিথিকে বুক থেকে নামিয়ে দিলাম। তাকিয়ে রইলাম তিথির দিকে, তিথির চোখের দিকে। তিথি চোখ বন্ধ করে আছে। আমি তাকিয়ে রইলাম। তিথিও চোখ খুললো। আমি তাকিয়ে রইলাম আর তিথিও। তিথি প্রচণ্ডভাবে অবাক হয়ে আছে। নেশা করি না কখনো, কিন্তু এখন মনে হচ্ছে প্রতিদিন নেশায় পড়তে হবে আমাকে। কি অদ্ভুত, মাতাল হয়ে গেলাম, হারিয়ে ফেলছি নিজেকে। আর একটা কিস করো না ঘাড়ে। আমার কানে আস্তে করে বলল তিথি। আমি এসে দিলাম। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে দেবে দেখছি। আমি সত্যি একদিন মরে যাব তোমার ভালোবাসায়। সেই কবেই খুন হয়ে গেছি তোমার ভালোবাসায়। কাঁপতে কাঁপতে বলল তিথি। খুন তো তুমি করেছো আমায়। তোমার হাতে খুন হতে বারবার জন্ম নিতে পারি আমি। আগোছালো হয়ে শুয়ে আছে আমার বুকে তিথি। চুলগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তিথি কোনো কথাই বলছে না, নীরব। তিথি,
হুম হুম। ঘুম ঘুম কণ্ঠে কেঁদে উঠল। কি হলো? প্লিজ জ্বালিও না আর, আমার অতিরিক্ত ঘুম পাচ্ছে। আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমার তো খুব ইচ্ছে করছে। আমি পারবো না, কি? প্লিজ ঘুমাতে দাও প্লিজ। ওকে ওকে, আস্তে আস্তে বললাম। কিছুক্ষণ পর আবার, তিথি। উফ, তোর মাথা ফাটিয়ে দেবো আজ। ওকে ওকে বাবা, আর জ্বালাচ্ছি না তোমাকে। আস্তে আস্তে গড়াগড়ি খাচ্ছি আমি। তিথিকে জ্বালাতে ভালোই লাগছে। ঘুম ঘুম চোখে তিথি যখন বিরক্ত হয় না, অসম্ভব সুন্দর লাগে তিথিকে। চুলে হাত বোলানো বন্ধ করে দিলে কেন? আমার ভাবনার ঘোর কাটলো তিথির স্বর শুনে। ঘুম ঘুম কণ্ঠে বলছে তিথি। ও সরি। তিথি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো পরম যত্নে। ঘুমাক আমার পেয়েছি বউটা। আর আমি সেই দৃষ্টি অবলোকন করি। ক্ষতি কি তাতে? চোখে ঘুম ভর করলো। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো, তাকে দেখে তিথি এখনো ঘুমিয়ে আছে বুকের মধ্যেই। তিথি তিথি কোনো কথা বলল না, নাড়াচাড়াও করলো না। তিথি, হুম। সকাল হয়ে গেছে, উঠে পড়ো। না। ঘুম ঘুম কণ্ঠে বলল তিথি। না কি, কলেজে যাবে না? না। ঘুমের ঘরে বলল তিথি। কেন? আমি ঘুমাবো। কলেজে যেতে হবে তো, ওঠো। উফ, যাবো না বললাম তো। আর আমাকে একটু বিরক্ত করার চেষ্টা করবে না, আমি ঘুমাবো। আচ্ছা তাহলে আমাকে উঠতে দাও, আমি অফিসে যাব তো। না। না কি? মাথা মোটা, তোমার বুকে শুয়ে আছি বলেই তো আমার এত আরামের ঘুম হচ্ছে। তুমি উঠে পড়লে তো আমি আর ঘুমোতে পারবো না। চোখ বন্ধ অবস্থায় বলল তিথি। তাহলে আমার অফিস? গোল্লায় যাক, আজ কোনো অফিস টফিস নেই, আপনাকে অফিসে যেতে হবে না, বুঝলেন? চোখ খুললো তিথি, আবার বন্ধ করে নিল। আরে বাবা, অফিস তো। বলার আগে তিথি হাত দিয়ে মুখ চেপে ধরলো। হাত দিয়ে তিথির হাতটা সরিয়ে দিলাম। তারপর হাঁপাতে লাগলাম। মুখ সহ নাকেও ধরে নিয়েছিল। নিঃশ্বাস তো প্রায় বন্ধ হয়ে আসছিল। আর আমার দম বন্ধ করে বলার আগেই বেশ কিছুক্ষণ পর ছাড়লো। মাফ চাই ভাই, মুখ বন্ধ করে থাকো প্লিজ, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। চোখ বন্ধ করে বুকে মাথা রেখে শুয়ে পড়লো তিথি। এই মেয়েটা জ্বালার পারে না। হঠাৎ করে ওর চোখে এত ঘুম ভর করলো কোত্থেকে কে জানে। আমি চুপচাপ সরে এলাম। জম্পেশ একটা ঘুম হলো, কিন্তু তাকিয়ে দেখি কাপও নেই। কখন গেল আর গেলই বা কোথায়? ওকে তো অফিসে যেতে মানা করেছিলাম, তাহলে অফিস ওর কাছে এত গুরুত্বপূর্ণ? আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? একটা দিন তো চেয়েছিলাম ওর কাছে, কি এমন চাইলাম? মন খারাপ করে রইল তিথি। কলেজেও তো গেলাম না ওকে কাছে পাওয়ার জন্য। আমার মোবাইলে ফোন করলে রিয়া ফোন পিক করলো। তিথি কেটে দিল। আরও তিথি ফ্রেশ হয়ে বেরোলো রুম থেকে। কি রে, তোর ঘুম ভাঙলো? হুম। ইস, তোকে দেখে আমার খুব হিংসে হয় রে। তিথি বড় কুচকালো। কেন? কাব্য ভাইয়ার মতো একটা স্বামী পেয়েছিস, কি রোমান্টিক ভাইয়া। রাতে কেমন আদর করলো রে? পুরো নাচে হেসে প্রশ্ন করলো তিথিকে। শুনবি? হেসে উত্তর দিল তিথি। হুম। খুশি হয়ে বলল তিথি। তাহলে গালটা এদিকে নিয়ে আয়। সামিরের মুখ এগিয়ে নিতেই তিথি ঠাস করে একটা চর মেরে গটগট করে চলে গেল সেখান থেকে। সামিরে বুঝতে পারলো না কিছুই। গালে হাত দিয়ে তাকিয়ে রইল তিথির যাওয়ার দিকে। তিথি রান্নাঘরে গিয়ে ঠাস ঠাস করে বাসনা দিয়ে মাটিতে ছুটে মারতে লাগলো। সামিরা কানে হাত ধরে চেপে বসে আছে। তিথি সামিরা সামনে এলো। ওই ওই সেমরি, তোর কাছে গান আছে? গান গান বুঝিস তো? পিস্তল আছে, পিস্তল। রেগে মেগে লাল হয়ে বলল তিথি। পিস্তল দিয়ে কি করবি তুই? কি করব জানিস? ওই কাব্য কুত্তাটার মাথায় ঠেকিয়ে শুট করব, তারপর ওই রিয়ানা ফিয়া ওই মেয়েটার মাথায়। আরে কাব্য ভাই আবার কি করলেন? কি করেনি জানিস? ওকে বারণ করা সত্ত্বেও ও অফিসে গিয়েছে। কি এমন চাইলাম ওর কাছে? একটা দিনই তো, আজ অফিস না গেলে হতো না ওর? সেটা বুঝলাম, হয়তো অফিসে কোনো দরকারি কাজ ছিল তাই। কিন্তু রিয়াটাকে আর ওকে তুই মারবি কেন? আরে কোনো কাজ না, ওগুলো শুধু বাহানা। আমার কি মনে হয় জানিস, ওই রিয়া মেয়েটা আমার কাব্যর উপর জাদু করেছে। আর কুত্তাটাকে বলেছি ওই মেয়েটাকে বিয়ে থেকে চেঞ্জ করতে, কিন্তু করেনি। কেন জানিস? কেন? মুচকি হেসে বলল সামিরা। আমার মনে হয় ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। ইউ মিন? আই মিন রিলেশন। পরকিয়া? চুপ, একদম চুপ। আর কখনো বলবি না ওই খারাপ কথাটা, শুনলে মাথা খারাপ হয়ে যায়। তো এক কাজ কর, গোয়েন্দাগিরি শুরু করে দে না। সেটাই করব। তো যা, অফিসে গিয়ে দেখ কি করছে ওরা। আমার মনে হয় তুই ভুল ভাবছিস। আসলে কাব্য ভাইয়ার মতো ভালো মানুষ
তোর সাথেও রিলেশন চলছে ওই কুত্তার? এ ছি, কি বলছিস এসব? তাহলে ওর পক্ষ নিচ্ছিস কেন? আরে আমি তো এমনিই বললাম, কাব্য ভাইয়া তোকে কত ভালোবাসে, উনি এরকম খারাপ কাজ করতেই পারে না। তা ঠিক, কিন্তু যদি কোনো রকমে ওই শাকচুন্নিটা জাদু করে নেয় আমার কাব্যকে? তাও ঠিক। রাগে চোখে তাকালো তিথি, যেন চোখ দিয়ে গুলি ছুড়বে। দুজনে ভাবুক হয়ে বসে রইল। রিয়া জানালো যে তিথির নাম্বার থেকে একটা কল এসেছিল, কিন্তু কোনো কথা না বলে কল কেটে দিয়েছে। বউটাকে একা ফেলে চলে এলাম অফিসে। আসলে আজ একটা কোম্পানির সাথে প্রেজেন্টেশন ছিল, তাই মোবাইলটা হাতে নিয়ে ভাবলাম কল করব। না, কল করব না। আজ খুব বড় একটা সারপ্রাইজ দিব পিছিয়ে বউটাকে। তিথি জন্মদিন কাল, প্রথম উইশটা আমি করব। অবশ্য তিথি তো মনে হয় জন্মদিনের কথা মনেই নেই, থাকবে কি করে? পিচ্ছির আবার মনে থাকা? অজান্তেই হেসে দিলাম। কি রে, একা একা হাসছিস যে? না, এমনি দুষ্টুমি হেসে বলল রিয়া। আমি চলে হাত বোলাতে বোলাতে বললাম, না, হঠাৎ করে তিথির কথা মনে পড়ে গেল, তাই আর কি। মিষ্টি একটা বউ পেয়েছিস, যেমন সুন্দর তেমনি তার ভালোবাসা, তাই না? তার বলতে দেখেছিস সামিরা এখনো একটা কলও করেনি, এই বুঝি তার ভালোবাসা? ঠোঁট ভেঙে কেঁদে দিল তিথি। আরে কাঁদছিস কেন? কি করব বল, আমি নিজে থেকে কাঁদছি নাকি? তো আমার তো এমনি এমনি কান্না পাচ্ছে। এমনি এমনিও কান্না পায় কারোর? জানি না, তবে আমার পায়। আচ্ছা এখন তুই যা তো, আমার ভালো লাগতেছে না। সারাদিন কাটলো, একটা কলও করলো না কাব্য। বুঝি তো, সব বুঝি, আমাকে আর ভালো লাগে না, ওই শাকচুন্নিকেই ভালো লাগে। আচ্ছা আমি একটা কল করে দেখি। কল করবে না করেও কল করলো তিথি, আর ফোনটা সুইচড অফ। তাহলে এই কাণ্ড? বাহ, ভালোই তো, একটা ফোনও করলো না, আর এখন ফোন বন্ধ করে রেখেছে। আমি ফোন সুইচ অফ করে রেখেছি, জানি তিথি ফোন করছে। ফোন সুইচ অফ পেয়ে বোধহয় রাগে কেঁদে ফেলেছে, কিন্তু একটু পরে যে ওর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে, সেটা কি কখনো ভাবতে পারছি তিথি? একটা পার্টি অ্যারেঞ্জ করেছি কাল সন্ধ্যায়। আব্বু আম্মু জানে তিথির বার্থডে, বাসায়ও করেছি। তিথি নিশ্চয়ই খুব খুশি হবে। এখন বসে আছি, মুচকে হাসছি। রাত 12টা বাজতে চললো। গাড়ি নিয়ে সোজা তিথির বাসা নিচে এসে পড়েছি। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন করলাম তিথিকে। সারা রাত কান্না করেছে তিথি, খুব কান্না পেয়েছে ওর, কারণ আমি তাকে কল করিনি। মাত্র একটু একটু চোখ লেগেছে, খুব গাঢ় ঘুম এসে ভর করেছে চোখে। একটু ঘুমোলো, তখনই মোবাইলে কল আসলো। প্রচণ্ড শব্দে জেগে উঠল তিথি। বিরক্তি নিয়ে তাকালো ফোনের দিকে আর রিসিভ করলো। হ্যালো তিথি? হ্যাঁ। একটু নিচে আসবে প্লিজ? বলে ফোন কেটে দিলাম। আসুক না নিচে, তারপর না হয়। ঘুমে দলতে দলতে নিচে আসলো তিথি। আমি দেখে বুঝতে পারলাম তিথি ঘুমিয়েছিল। নিচে এসে বড় করে হাই তুললো। হাঁটু গেড়ে ফুলটা এগিয়ে দিলাম তিথির দিকে। আমি খুব খুশি, কারণ তুমি আজ জন্মগ্রহণ করেছিলে, তাই তো আমি তোমাকে আমার বউ হিসেবে পেয়েছি। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে, ধন্যবাদ জানাই আমার শ্বশুর শাশুড়িকে। বলে একটু মুচকে আসলাম, একটু বিরতি নিলাম, তারপর শুরু করলাম। তোমার জন্মটা বোধ হয় বুড়োটার জন্য হয়েছিল। অনেক তো হয়ে গেছিল বয়স, কিন্তু বিয়েতে তেমন ইন্টারেস্ট ছিল না। কিন্তু যখনই প্রথম দেখলাম তোমাকে, কেন জানি তখনই মনে হয়েছিল এখন বিয়ে করিনি তোমাকে। সত্যি খুব সৌভাগ্যবান আমি, তাই তো পেয়েছি তোমাকে। পরিশেষে খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ তিথি, অ্যান্ড হ্যাপি বার্থডে। হাসি মুখে বললাম। তিথি ফুলটা হাতে নিল, কেকটা বের করে হাতের উপর নিলাম। কিছুই বলছো না যে? এই কথাগুলো বলার জন্যই ডেকেছিলে? ফালতু এসব কথা বলার জন্য তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলে। গেট লস্ট। বলে তিথি বাসার দিকে চলে গেল। আমার হাত থেকে কেকটা পড়ে গেল। এসে বিছানায় শুয়ে পড়লাম। পর মুহূর্তেই হুড়মুড় করে উঠে পড়লাম। সমস্ত ঘুম উধাও হয়ে গেল। একটু আগে এটা কি হয়েছিল, স্বপ্ন নাকি সত্যি? ভাবতে লাগলো তিথি, না বাস্তবই তো ছিল। এই যে হাতে গোলাপ ফুল, একটা গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছে কাব্য, কারণ আমি বলেছিলাম আমি অপচয় করা পছন্দ করি না। তাহলে বাস্তব ছিল। তিথির যেন খুশিতে আত্মহারা হয়ে যেতে ইচ্ছে করছে। ফুলটা বুকে আঁকড়ে ধরলো। এত রাতে কাব্য আমার জন্মদিনের উইশ করতে এসেছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী রমণী মনে হচ্ছে। পরক্ষণে তিথির মুখ মলিন হয়ে গেল। কাব্য সত্যিই যদি প্রপোজ আর আমার বার্থডে উইশ করে থাকে, তাহলে আমি এখানে কেন, রুমে বিছানায় শুয়ে আছি কেন? আমার তো সাথে সাথে তিথি মনে পড়লো একটু আগের ঘটনার কথা। হোয়াট? কি করলাম এটা আমি? তিথি দৌড়ে রুম থেকে বেরোলো, সোজা নিচে এলো।
এতটা রাবিশ রাস্কেল হলাম কি করে আমি? ভাবতে ভাবতে নিচে আসলো তিথি। তিথি ভাবলো হয়তো আমি নিচে রয়ে গেছি, কিন্তু নিচে গিয়ে দেখলো আমি এখানে নেই। আরেকটু সামনে গিয়ে দেখলো গেটের সামনে একটা কেক পড়ে আছে। তিথি বসে পড়লো। কেকটা নোংরা হয়ে গেছে, তবে লেখাটা দেখা যাচ্ছে, শুভ জন্মদিন পিচ্ছি বউটা। তিথির বুকটা ধক করে উঠল। বুক ফেটে কান্না পাচ্ছে তিথির। প্রচণ্ড ঘুমের ঘুরে উল্টাপাল্টা ঘটনা ঘটিয়ে ফেলছে তিথি। আমাকে বিরক্তি স্বরে কথা বলে উপর উঠে গেছে। কাব্য আমাকে জন্মদিনের উইশ করতে এসেছে, কি করে পারলাম এটা? তিথি ভাবছে, কি করলাম এটা? কাব্যকে কষ্ট দিয়ে ফেললাম। আমি তো নিজেই তো জানি না কি করে ফেলেছি, নিজের অজান্তেই করে ফেলেছি এটা। কিন্তু কাব্যও চলে গেল, একটু দাঁড়াতে পারলো না। হু হু করে কেঁদে উঠল তিথি। কাব্য, আই এম সরি। কাব্য, চিৎকার করে উঠল। আমি সত্যিই জানি না কি করে ফেলেছি এটা। মাটিতে বসে কাঁদতে লাগলো তিথি। সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছে নিজেকে, নিজের পাগলামিগুলোকে এখন নিজেরই অসহ্য লাগছে। এই বাচ্চামি স্বভাবটাকে তিথির অসহ্য লাগছে এই মুহূর্তে। কেকটা হাতে নিয়ে চারদিক তাকিয়ে বাসায় ঢুকে পড়লো। রুমে গিয়ে ফোন করলো আমাকে। ফোন সুইচ অফ। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তিথি। কি রে তিথি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সামিরা তিথির কাঁধে হাত দিয়ে বলল। তিথি হাঁটু গেড়ে বসে কাঁদছিল। তিথি জড়িয়ে ধরল সামিরাকে আর হু হু করে কাঁদতে লাগলো। সত্যি আমি এটা নিজের ইচ্ছায় করিনি। কি নিজের ইচ্ছায় করিসনি তুই? সত্যি আমি ওকে কষ্ট দিতে চাইনি। আমি তো নিজেও জানি না কি করেছি। মানে কি বলছিস এসব? আমি কাব্যকে কষ্ট দিয়ে ফেলেছি সামু। মানে কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করলো সামিরা। তিথি সব ঘটনা খুলে বলল সামিরাকে। সামিরা কিছুক্ষণ ব্যক্তির মতো চুপ করে রইল। তুই শিওর তো যে কাব্য কষ্ট পেয়েছে? ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি অজান্তে। জানিস কত সুন্দর করে প্রপোজ করেছিল কাব্য? ওর মুখের এক্সপ্রেশন তখন দেখার মতো ছিল। খুব খুশি ছিল কাব্য, আর সেই আমি ওর সাথে খারাপ ব্যবহার করলাম। এই দেখ, কেকটাও রাস্তায় ফেলে রেখে গেছে। কাব্য যদি কষ্টটা মুখে প্রকাশ না করে, কিন্তু মনে কিন্তু ঠিকই কষ্ট পেয়েছে। তিথি কেঁদেই চলেছে। সামিরা তিথিকে জড়িয়ে ধরা অবস্থায় সান্ত্বনা দিতে লাগলো। আমি কি করে করতে পারলাম এটা সামিরা? তুই শান্ত হ প্লিজ। ফোন করেছিলাম, ফোনও সুইচ অফ করে রেখেছে। নিশ্চয়ই খুব আঘাত পেয়েছে মনে। আচ্ছা তুই আর কাঁদিস না প্লিজ, শুয়ে পড়। আর কাল কাব্যের সাথে দেখা কর, সব ঠিক হয়ে যাবে, দেখিস। কিন্তু কাব্য যে কষ্ট পেয়েছে। সামিরের দিকে অসহায় হয়ে তাকালো তিথি। ওকে, এখন ঘুমিয়ে পড়। সামিরা তিথিকে বালিশে শুয়ে দিল। তারপর কাঁথা টেনে রুম থেকে বেরিয়ে গেল। তিথি এপাশ ওপাশ করছে। অতপর ঘুমিয়ে পড়লো অনেকক্ষণ পর। খুব কষ্ট হচ্ছে আমার। কখনো সিগারেট খাইনি, বন্ধুরা জোর করে এসব সাইপাস খাওয়াতে পারতো না, কিন্তু এখন অনায়াসে সেটা খাচ্ছি। ভেবেছিলাম কি আর হলো কি, যা ভেবেছিলাম ঠিক তার উল্টোটা হয়েছে। ভাবিনি তিথি এমন আচরণ করবে। আমায় মেনে নিতে কষ্ট হচ্ছে তিথির চেঞ্জ হয়ে যাওয়া। সত্যি তিথির ব্যবহার অদ্ভুত লাগছে আমার কাছে। কোথাও কি কোনো গন্ডগোল বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি? তিথি একসময় একের পর এক ব্যবহার করছে। কি হচ্ছে এটা? যেটাই হোক, তিথিকে অনুভব করতে হবে প্রিয়জনদের খারাপ ব্যবহার কেমন লাগে, প্রিয় মানুষটার বদলে যাওয়াটা কেমন লাগে আমাদের কাছে, প্রিয় মানুষের খারাপ ব্যবহার কতটা আঘাত করে আমাদের মনে। সকালে একটু দেরিতে ঘুম ভাঙল তিথির। কারণটা রাতে খুব কেঁদেছিল, ক্লান্ত হয়ে গিয়েছিল। মোবাইল হাতে নিয়ে দেখলো আম্মুর কল ব্যাক করলো তিথি। আর কল ব্যাক করেই সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। তুই একদম কথা বলবি না আমার সাথে, বলে দিচ্ছি। তিথি কাঁচামাচি হয়ে বলল, কি করেছি আমি আম্মু? ওপাশে নীরবতা, কোনো শব্দ আসলো না। কোনো দোষ করেছি আমি? প্লিজ ক্ষমা করেছি আম্মু। মা মুখ ফুলিয়ে রইলেন, কোনো কথা বলেন না। প্লিজ কথা বলো না আম্মু, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কাঁদো কাঁদো স্বরে বলল তিথি। হয়েছে, কাঁদতে হবে না। খুব বড় হয়ে গেছিস না? একবারও বুড়ি মায়ের কথা মনে পড়ে না? কতদিন দেখি না তোকে, একবারও এখানে আসতে ইচ্ছে করে না তোর? ও আমি খুব সরি আম্মু, পরীক্ষার জন্যই আমি আসতে পারিনি। এত পড়াশোনা, প্লিজ রাগ করো না তুমি। ফোনে মেসেজ করলাম, সেটাও দেখলি না। ম্যানেজ করেছো? ওয়েট, সত্যিই আমি খেয়াল করিনি। ফোন কেটে দিল তিথি। মেসেজে অপশনে ঢুকলো আম্মুর মেসেজ। শুভ জন্মদিন আমার আম্মুটা। আমার পিচ্ছি আম্মুটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। দোয়া করি তো সামনের প্রতিটা দিন যেন বেস্ট হয়। রাত 12:02। তিথি কল করলো আম্মুকে। কল রিসিভ করতেই তিথি বলতে শুরু করলো, আই লাভ ইউ আম্মু, লাভ ইউ আ লট। তোমাকে এই মুহূর্তে জড়িয়ে ধরে এতগুলো পাপ্পি দিতে ইচ্ছে করছে।
সত্যিই তুমি পৃথিবীর বেস্ট শাশুড়ি। ওই ফাজিল মেয়ে, আমি তোর শাশুড়ি, তোকে না বলেছি? বলার আগে থামিয়ে দিল তিথি। সরি সরি, বেস্ট আম্মু, বেস্ট আম্মু তুমি। জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মন খারাপ করে বলল তিথি। তাহলে চলে আয়। মানে? মানে তোর জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সন্ধ্যায়। কাব্য বলেনি তোকে? আচ্ছা, ও কোথায়? কে? কাব্য? ও তো বাসায় আছে। তুই তাড়াতাড়ি চলে আয় প্লিজ। খুব দেখতে ইচ্ছে করছে আমার পিচ্চি আম্মুটাকে। হালকা হাসলো এবার তিথি। আমি কাব্যকে পাঠাচ্ছি, তুই ব্যাগ ট্যাগ গুছিয়ে নে। এখানে অনেক দিন থাকতে হবে কিন্তু। ওকে। ফোন কাটিয়ে তিথি ব্যাগ গোছাতে শুরু করলো। সামিরা রুমে ঢুকলো। এই এই তিথি, এরকম দৌড়াদৌড়ি করছিস কেন? আর কাপড় ব্যাগে ভরছিস কেন? কোথাও যাবি নাকি? তুইও গুছিয়ে নে, বাসায় যেতে হবে। তো যা, আমি গোছাবো কেন? অবাক হয়ে বলল সামিরা। বাসায় আমার বার্থডে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে সবাই, বাসায় যেতে হবে, তুইও চল। আর তুই কি হারামি রে, জন্মদিনের উইশও করলি না? আরে সময় পেলাম কই, রাতে তো তোর কাঁদতে কাঁদতে অবস্থা নাজেহাল ছিল। জিব্বায় কামড় দিয়ে বলল সামিরা। বাই দা ওয়ে, শুভ জন্মদিন জানুটা। বাসা নিচে এসে হর্ন বাজাতে লাগলাম। তিথি দৌড়ে বেলকনিতে এলো। একটু দাঁড়াও প্লিজ, মাত্র 5 মিনিট। দৌড়ে আবার রুমে চলে গেল। 5 মিনিট পর নিচে নামলো তিথি আর সামিরা। আমি একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। সামনে বসলো তিথি, পিছনের সিটে বসলো সামিরা। কেমন আছো সামিরা? ভালো, আপনি? ভালো। তিথির দিকে তাকিয়ে দেখলাম মন খারাপ করে বসে আছে। বেশ তো, এবার বোঝো মজা। অবহেলা খারাপ ব্যাপার। কত সুন্দর করে সাজলাম, ওর জন্য তাকালো না। বুঝলাম রাতে কষ্ট দিয়েছি, তাই বলে এরকম ব্যবহার করবে? সামিলাকে তো জিজ্ঞেস করলো, কই আমার দিকে তো তাকালো না। এইসব ভাবছিল তিথি। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো। আমি কল রিসিভ করলাম। হ্যালো ম্যানেজার সাহেব। হ্যাঁ, ওখানে আছে ফাইলটা। হ্যাঁ দেখুন, পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। সারা রাস্তা কথা বলে আসলাম। তিথিকে কোনো কথা বলার সুযোগ দিলাম না। তিথি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সেটা বলতে পারলো না। বলতে দিলে তো বলবে। ইস, রাতের জন্য সরিটাও বলতে পারলাম না। এত বিজিও, একবার তাকালোও না। দূর, ভালো লাগছে না কিছু। আম্মুর রুমে বসে আছি। কিরে, মুখ এমন বানিয়ে রেখেছিস কেন? মন খারাপ? বলে মাথায় হাত দিলেন মিসেস সাবিনা। না না, কই? বুঝেছি, আমার মেয়েটা বড় হয়ে গেছে, কথা লুকোতে শিখে গেছে। আমতামতা করে বলল তিথি। তেমন কিছু না আম্মু। হয়েছে, টপিক বাদ। এখন বল তোর পড়াশোনার খবর কি? ভালো। হুম। সে কখন থেকে অপেক্ষা করছি ওর, কিন্তু একবারও সামনে পেলাম না। কোথায় আছে কে জানে। এত বিজি, একবার দেখাও করলো না, কথাও বললো না। মন খারাপ করে বসে রইল তিথি, কিন্তু বাইরে বেরোতেই রেগে গেল তিথি। আচ্ছা, এই কাজ করা হচ্ছে, মেয়েদের সাথে টাঙ্কি মারা হচ্ছে। তাই তো বলি, আমার গুণধর বর এত বিজি কি এমন কাজে। আমি এগিয়ে গেলাম। একটা মেয়ের সাথে কথা বলছে খুব হেসে, আর ওই শাকচুনিটাও হেসে এসে গায়ে ঢলে পড়ছে কাপড়। আমি আশেপাশে ঘুরতে লাগলাম, কিন্তু তাকালোই না। সে হাসি খুশিতেই ব্যস্ত। তিথির মুখের এক্সপ্রেশন দেখার মতো। ওর আগে মনে হয় ফেটে যাবে এমন অবস্থা। বারবার আশেপাশে ঘুরছে, কিন্তু আমি সেটা দেখেও না দেখার ভান করছি। তিথি তো মনে হচ্ছে মেয়েটাকে গিলেই ফেলবে। আমি আরও হেসে হেসে কথা বলছিলাম, যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করা আমার সাধ্য নেই। যেহেতু তোমার সাথে খারাপ ব্যবহার করা আমার সাধ্য নেই, যদি তোমার সাথে খারাপ ব্যবহার নাই করি, তোমাকে অনুভব করাবো কি করে? প্রিয় মানুষটা অবহেলা করলে কীরকম অনুভব হয়? তাই এই পথটা বেছে নিয়েছি। বেশ ভালো কাজও দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, বাসাটা সাজসজ্জায় পূর্ণ করে দেওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত একবারও কথা হয়নি তিথির সাথে। সবাইকে ইনভাইট করা হয়েছে, আত্মীয় স্বজন, তিথির ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেলদেরও। শোনো। পিছনে তাকিয়ে দেখলাম তিথি। সামিরা তাড়াহুড়ো করে হাঁটছিল, এমনি কাজকর্মে সাহায্য করছিল। সবাই না করার পরে মেয়েটা ওটা সেটার খেয়াল রাখছে। তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেলো, পড়ে গেল সামিরা। রাগি মুখে তাকিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়েছে, দেখতে তো গোবর গণেশের মতো, হাদার মতো। আউচ! ওই ছেলে, চোখে কম দেখিস? চোখে দেখে হাঁটতে পারিস না? উফ বাবা, আমার কোমরটা তো গেল। ছেলেটার নাম পূর্ব, আমার মামাতো ভাই। আমি সত্যি দেখিনি। বাচ্চা বাচ্চা কণ্ঠে বলল পূর্ব। বেশকি দিয়ে বলল তিথি। পূর্ব কথাটাকে কটু করেই বলল, চোখ নেই তোর, হাদা একটা। চুপ চুপ কর, আর হাতটা এগিয়ে দে। ফেলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। পূর্ব ধমক দিয়ে হাতে এগিয়ে দিল। সামিরা হাত ভর দিয়ে উঠল।
হাদা সাহেব, এটা কি ভুল ছিল নাকি ধাক্কা খাওয়ার ধান্দা? হুম। পূর্বের গাল টেনে বলল সামিরা। আমি সত্যি দেখে করিনি। ইনোসেন্ট ফেস করে বলল পূর্ব। আসলেই দেখে মনে হয় না এরকমটাও নিজেই করেছে, বোধহয় ভুল করেই করেছে। তবুও বাজিয়ে দেখতে ভালোই লাগছে সামিরার। চুপ। ধমকে কেঁপে উঠল পূর্ব। সামিরার খুব হাসি পাচ্ছে। আসলেই এ তো পুরো সামিরা হাদা। এখন অসম্ভব মেয়ে হাসি পাচ্ছে। দেখলেই এমন পূর্বের গায়ে এরকম পড়তে বোকামি দেখে মন বলে, তাই না? এখনকার যুগে এরকম ঢব্বাজ হাদারাম ছেলে ছেলে, নে পাওয়া যায়? এবার এই ভাবতে সে কাজটি অবাক হচ্ছে। করে দে। ওকে ওকে দেন, আমি করে দিচ্ছি। চারদিকে সকল অতিথিরা চলে এসছে, বিভিন্ন জনের মুখে বিভিন্ন কথা। কিন্তু অন্যদিকে আমার এমন ব্যবহার তিথি কিছুতে মেনে নিতে পারছে না। খুব অসহ্য লাগছে তার কাছে। তিথি একা একাই বিড়বিড় করে বলছে, একদম শরীর জ্বলে যাচ্ছে। খুব আনন্দ, তাই না? আর ভালো লাগে না। তাই সোজা আমার বন্ধুর মাঝ থেকে আমার হাত ধরে টেনে নিয়ে চলে আসলো একটা ফাঁকা জায়গাতে। কি হচ্ছেটা কি? আমাকে এভাবে নিয়ে আসলি কেন? খুব মজা নিচ্ছ তাই না? ভালো লাগছে এভাবে কষ্ট দিতে? আমি তো কাউকে কষ্ট দিইনি, উল্টে আমাকেই কষ্ট দেওয়া হয়েছে। তাই এখন নিজেকে গুছিয়ে নিচ্ছি। প্লিজ কাব্য, আর পারছি না, মাফ করে দাও। আর পারছি না, এবার মাফ করে দাও। মাফ করো, কথা দিচ্ছি আর এমন হবে না। ছাড়ো, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করবে কেন? তারা এখন অন্য গল্পে মগ্ন। ছাড়ো, সরো আমার কাছ থেকে। দিদিকে ধাক্কা দিয়ে কোনো দিকে না থেকে চলে আসলাম। কি করব বলো? আমি যে কষ্ট পেয়েছি খুব, আর এখনো পাচ্ছি। তুমি কি কম কষ্ট দিয়েছো আমায়? খুব বেশি কষ্ট পেয়েছিলাম। কিন্তু তুমি চিন্তা করো না পিচ্ছি বউ, আমি তোমাকে সব কষ্ট আদর দিয়ে পুষিয়ে দেবো। আর কিছুক্ষণ পরেই তুমি মন খুলে হাসবে, কারণ তোমার জন্য আমি একটি সারপ্রাইজ রেখেছি। বন্ধুদের কাছে এসে আবার তাদের কথায় তাল মিলিয়ে কথা বলতে লাগলাম। একটু পরেই মা এসে ডাক দিল, কাব্য, এইদিকে এসো। কি হয়েছে মা? বৌমা কোথায়? আমি অত সব বুঝি না। অনেক সময় হয়ে গেছে, অতিথিরাও চলে যাবে, তাই অনুষ্ঠান শুরু করতে হবে। তুমি বৌমাকে নিয়ে এসো। আর হ্যাঁ, চোখ দুটো বন্ধ করে নিয়ে আসবে, একটা সারপ্রাইজ আছে। আমি পারবো না মা, এখন বন্ধুদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা চলছে। আমার থেকেও ইম্পর্টেন্ট? হ্যাঁ, তোমার থেকেও ইম্পর্টেন্ট। রাগে দুঃখে বললাম কথাটা। বেশ, থাক তোর বন্ধুদের নিয়ে, আমিই খুঁজবো আমার বৌমাকে। আমি জানি মা, তুমি দুঃখ পেয়েছো, কারণ তুমি যখন দুঃখ পাও তখন আমাকে তুই করে বলো। কি করব বলো? আমি যদি এখন দিদির কাছে যাই তাহলে ওর সব মানবিমান নিমিশেই পানি হয়ে যাবে। মাকে দুঃখ দেওয়ার ভালো লাগছে না, তাই মন খারাপ করে একটি চেয়ার নিয়ে বসলাম। চোখ বুজে বসে আছি, এমন সময় কে একজন অন্য সুরে আমায় ডাকছে। খেয়াল করলাম, চোখ খুলে অবাক হয়েই, কারণ সামিরা আমায় ডাকছে। ভাইয়া, ভাইয়া। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ভাইয়া, তিথি। তিথি? কি হয়েছে ওর? ও কোথায়? ভাইয়া, তিথি তিথি সেন্সলেস হয়ে পড়েছিল, কিন্তু ওর মাথায় রক্তপাত হয়েছিল। মাথা যেন আকাশ ভেঙে পড়ল। কি শুনছি এটা? শরীরে একটু শক্তি পাচ্ছি না, সব মনোবল হারিয়ে ফেলেছি। বুঝতে পারছি ভাইয়া, এখন কি অবস্থা। যা করার আমাকেই করতে হবে। তাই দেরি না করে ভাইয়ের হাত ধরে জোর করে নিয়ে এসে গাড়িতে বসালাম, আর ড্রাইভ আমি শুরু করলাম। জানি না ভাইয়াকে দিলে কেমনভাবে চালায়। অনেক আগে শিখেছিলাম। দুঃখের মাথায় সব মনে না পড়লেও কন্ট্রোল করতে পারছি। সব আমার জন্য হয়েছে। যখন ধাক্কা মেরেছিলাম, কেন জোর দিকে ঘুরে তাকালাম না, এর জন্য তার মানে আমিই দায়ী। আমি শব্দবিহীন কান্না করছি। এতটাই যে কষ্ট পাচ্ছি যে চোখ দিয়ে অজরে পানি পড়ছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। পথ যেন শেষই হচ্ছে না, তাও দ্রুত ড্রাইভ করে নিজ গন্তব্যে পৌঁছালাম। ভাইয়া, আমরা চলে এসেছি, নামেন। নিজেকে খুব শক্ত করে দ্রুত ভিতরে প্রবেশ করলাম। ভাইয়া, এটা কি করছে? উনি তো জানেন না যে তিথি কোন কেবিনে, তাই আমি জিজ্ঞেস করে ভাইয়াকে সাথে নিয়ে গেলাম। তিথির কেবিনের কাছে গিয়ে দেখি পূর্ব, আন্টি আর কিছু পরিচিত লোক দাঁড়িয়ে কান্না করছে। নিজের কাছে খুব অপরাধী লাগছে। কি করে পালাম এটি করতে? কিছু ভেবে না পেয়ে মার সামনে গেলাম। মা, আমার তিথি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? কি করেছিস মেয়েটার সাথে? আজ যদি ওর কিছু হয়ে যায়, আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। আমাকে আমার মা জোরে একটা থাপড় বসিয়ে দেয়, কিন্তু আমি তার কোনো প্রতিবাদ না করে উল্টো আমার মাকে জোরে ধরে দুজনে মিলে কান্না করে দেই। আমাকে আরও মারো মা, আরও মারো। তোমার ছেলে অনেক খারাপ, অনেক। কেন যে এটা সে করলো?
কিছুক্ষণ পর কেবিন থেকে ডক্টর বের হলো। ডক্টর, ও এখন কেমন আছে? আপনি কি ওনার হাজবেন্ড? হ্যাঁ। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, মনে হয় অতিরিক্ত টেনশন করেছে, যার জন্য অনেক চাপ গেছে ওনার ওপর দিয়ে। কেমন করে খেয়াল রাখেন ওনার? জানি না, কিন্তু আজ থেকে অনেক খেয়াল রাখবো, আর ভুল হবে না। আমি কি ভিতরে যেতে পারি এখন? হ্যাঁ, আপনি ওনার হাজবেন্ড, এখন ওনার পাশে আপনাকে প্রয়োজন, আপনি শুধুমাত্র যেতে পারেন। আর হ্যাঁ, কোনো রকম কান্না বা শব্দ করবেন না, তাহলে ওনার আরও চাপ বেড়ে যাবে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সকালেই জ্ঞান ফিরবে। আচ্ছা ডক্টর, ধন্যবাদ। ডক্টর চলে গেলেন। মা, তুমি এমনিতে অসুস্থ, তুমি এদের সবাইকে নিয়ে বাসায় ফিরে যাও। আর দেখো, কাল তোমার ছেলে তোমার বৌমাকে নিয়ে হাসি মুখে বাসায় ফিরে আসবে। কিন্তু তোকে এভাবে রেখে কি করে যায়? তুমি চিন্তা করো না। চলে না, ডক্টর কি বললো? আমি একটু কান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আমার মা সবাইকে নিয়ে বাসায় চলে গেল। আর এদিকে আমি কেবিনের বাইরে একা দাঁড়িয়ে অঝোর ধারায় আমার দুটো চোখ দিয়ে পানি পড়ছে। আমি সামনের দিকে এগিয়ে চলেছি, কিন্তু কেউ যেন আমাকে জাপটে ধরে আছে, যার কারণে আমি যেতে পারছি না। খুব জোর করে তিথির কাছে আসলাম, যেন পা তুলতে পারছি না। তিথির কাছে এসে দুই গালে হাত দিয়ে খেয়াল করলাম বউটা নিজের কি অবস্থা করে কান্না করছে, চোখ মুখ ফুলে ফেলেছে। একটু নিচু হয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম, তারপর পাশে চেড়ে বসে তিথির বুকে মাথা রেখে দিলাম। তিথির এই চুপ থাকা দেখে আবারও কান্না বেড়ে গেল। বিশ্বাস করো, তোমার বর তোমাকে আর কখনো কষ্ট দেবে না, এবার থেকে খুব আদর করবে। কিন্তু তুমি এমন কেন করো আমার সাথে? জানো না আমি খুব কষ্ট পাই, কিন্তু তুমি আমাকে শাসন না করে আরও অভিমান করো কেন? আমাকে শাসন করবে, বকবে, মারবে। তুমি তো আমার সব, আমার সাথে যা ইচ্ছা করবে। আরও অনেক কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম। এতটাই কান্না করেছি যে আর চাপ সহ্য করতে পারছি না। তিথি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তিথি আমার দিকে অপলকভাবে তাকিয়ে অনেক কিছু ভাবছে, কিন্তু তিথির এই নড়ে চড়ে ওঠাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় এভাবেই ঘুমিয়ে গেছিলাম। মাথাটা খুব ভারী লাগছে, খুব কষ্ট করে উঠে বসলাম, কিন্তু তিথির দিকে নজর যেতেই বড় ধরনের শক খেলাম। কী অবস্থা করেছে বউটা, চেনাই যাচ্ছে না। দুজনের মাঝে চোখে চোখে কিছু কথা চলছে। এমন পরিস্থিতি যে তিথি এমন কথা বলবে ভাবিনি, তাই ভেবাচাকে খেয়ে যাই। না, এখন না, আগে তুমি পড়াশোনা কমপ্লিট করবে, তারপর এমন চিন্তা করবে। এসে ডক্টরের কাছ থেকে সব কিছু জেনে নিলাম, তারপর প্রয়োজনীয় কিছু মেডিসিন আর ব্রেকফাস্ট নিয়ে আবার তিথির কেবিনে চলে আসলাম। সরি, আসলে ডক্টরের সাথে কথা বলতে দেরি হয়ে গেল। নাও, এবার ফ্রেশ হয়ে নাও, তারপর মেডিসিনগুলো খেতে হবে, না হলে সুস্থ হবে কি করে? তিথির মুখে আঙ্গুল দিয়ে চুপ করে দিলাম। আমার বউকে আমি কোলে নিয়েছি, তাতে অন্য কি? তিথিকে কোলে করে নিয়ে বাইরে আসলাম। সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর রিসিপশনে গিয়ে বিল পরিশোধ করে গাড়ি নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে দুজনের মধ্যে কিছু কথা নিয়ে, কিছু দুষ্টুমি, এভাবেই আমরা বাসায় চলে গেলাম। আমি দরজায় কলিং বেল চাপ দিই। একটু পরেই মা এসে দরজা খুলে দেয়। মা, চলে এসছি। আমাকে সরিয়ে দিয়ে তিথির কাছে গেল। সেটা তো দেখতেই পাচ্ছি, যা সর। দুই মামে আমাকে রেখে ভেতরে চলে গেল। মনে হচ্ছে আমি যেন কিছুই না। রাগ হচ্ছে খুব। নিজের রুমে চলে গেলাম। আর ওইদিকে তিথি আর মা হেসে হেসে কথা বলছে। আমার বউ আমি নিয়ে এসছি, আমি একটু মন ভরে কথা বলবো। কতদিন কথা হয় না, আর মা যেন ছাড়ছে না। এভাবে দুপুর করে রাত হয়। আমি রুমে বসে থাকি। খেতে ডাকলে সবাই একসাথে এসে লাঞ্চ করে কিছু কথা বলে আবার রুমে চলে আসি। কিন্তু আমি রুমে থাকি আর তিথি তার শাশুড়ি মিলে তার শাশুড়ির রুমে চলে যায়। ধুর, আর ভাল লাগে না। এত অপেক্ষা, যাই দেখে আসি কি করছে। মায়ের রুমের কাছে যেয়ে দেখি তিথি মায়ের কোলের উপরে শুয়ে গল্প করছে। কোনো কিছু না ভেবেই মায়ের রুমে চলে গেলাম। কি রে, কি হলো? না, কিছু না। এ মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার মায়ের কোলে শুয়ে থাকতে? যাও এখান থেকে। কি শুরু করলি তোরা? থাম এবার। আচ্ছা, আমি দুজনেরই মা। মানলাম, আমি ও তিথি মাকে একটু আদর দিয়েই। এবার ঘুমাও মা, সারাদিন সারা রাত মনে হয় টেনশন করেছো। এবার শান্তির ঘুম আসবে। যাও, তোমরাও ঘুমিয়ে পড়ো। আমি ও তিথি রুমে চলে এলাম। রুমের দরজা লক করে। এবার কি হবে? সারাদিন আমার থেকে দূরে থেকেছো, এখন তার ফল পাবে। তিথি আর আমি দুজনে মিলে ভালোবাসার পরশে মাখামাখি করছি এক অতৃপ্ত সুখ। থাক না এমন ভালো, এভাবেই কাটুক আমাদের সুখী জীবন। 5 বছর পর। আব্বু আব্বু, আম্মু তোমাকে এত চুমু খায় কেন? কি করে বলি আমার আম্মু নেই? তোমার আম্মু কেন এত চুমু খায়? আমায় একটু খায় না তুমো।
তোমার মায়ের তো শাসন দরকার। দাঁড়াও, আজই বকে দেবো। এসোই না। ওটাই পাবো। কাছে এসে দেখো, ইঞ্জেকশন দিয়ে দেব। এইটুকুই খুব ভালো পারো। অফিস থেকে এসে কাজ পাও না, মেয়ের সাথে আমার নামে নালিশ দাও। তো কি বলবো? তুমি শুধু আমার আব্বুকে তুমু দাও, আমাকে দাও না। ওলে আমার মামুনি। আর কত লাগবে? আচ্ছা। দেব, কিন্তু তোমার বাবাকে খেতে দিই, অনেক দূর থেকে আসলো। যাও ফ্রেশ হয়ে নাও। আমার টিপ দাও। কি? এই যে তুমু। ইস, লজ্জা করে না মেয়ের সামনে? আমি তিথিকে আর কিছু বলতে না দিয়েই লম্বা একটা কিস করে দিয়ে ফ্রেশ হতে চলে যাই। অসহ্য বর একটা, কিছু না বুঝে কি করে ঠিক করে নেই। আমি কিছু দেখিনি। ও লে লে লে, লক্ষ্মী মামনি, চলো। খাওয়া দাওয়া করে বিভিন্ন সংলাপ কথা আনন্দে রাত হয়ে গেল। মিথি ঘুমিয়ে গেছে আর আমি অফিসের কাজ সেরে উঠে বসে দেখি তিথি আমার দিকে তাকিয়ে আছে। ওর দিকে তাকাই, দেখি লজ্জায় শেষ। এবার আমাদের আরও একটা মধুর রাত পার হলো। আর হ্যাঁ, মিথি হলো আমাদের পরিবারের একমাত্র মেয়ে। আর তিথি পড়াশোনা শেষ করে এখন একজন ভালো ডক্টর। সম্মানিত পাঠক বৃন্দ, গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের উৎসাহ পেলে অতি শীঘ্রই আর একটা নতুন গল্প নিয়ে হাজির হব। তো আল্লাহ হাফিজ।